দায়িত্ব, পুরুষ মানুষের মাথার উপর যখন দায়িত্ব চলে আসে তখন তার কোনো কিছুতেই আর সেই আনন্দ থাকে না। তখন তারা আনন্দ একটাই, সেটা হচ্ছে যে ওই দায়িত্বটা পালনে। ঠিক আছে, তাছাড়া কোনো থাকে না। সমস্যা নেই, তোমরাও বিয়ে শাদী করো, তারপরে সংসারের দায়িত্ব নাও, আস্তে আস্তে বুঝবে ইনশাআল্লাহ। যদিও আমার তো বিয়ের এক্সপিরিয়েন্স অনেক বেশি না, তবে আমার সংসারের এক্সপিরিয়েন্স অনেক বেশি। মানে অনেকে মনে করে যে বিয়ে করা মানেই সংসার শুরু, বিষয়টা তো এমন না। যে দেখা যাচ্ছে যে আমি আগে থেকেই, বিয়ের আগে থেকেই আমার ফ্যামিলির হাল ধরতে হয়েছে। ওই মানুষটা আগে থেকেই দেখা যাচ্ছে যে ওর এক্সপিরিয়েন্সটা থাকে, ওর আলাদা করে এক্সপিরিয়েন্সটা নেওয়া লাগে না। যাই হোক, তো খুব বেশি মানে আজাইরা কথাবার্তায় আমরা যাব না, আমরা কাজের কথা নিয়ে আগাবো। অ্যান্ড মোটামুটি আমরা, মানে আমি পার্সোনালি কিছু প্ল্যান এই পুরো 1 মাসে ক্রিয়েট করছি, যেটা মোটামুটি ইয়ে করার চিন্তাভাবনা আছে। অ্যান্ড মানে আমি জিনিসটা এভাবে চিন্তা করতেছি যেখানে আমরা সবাই প্রফিটেবল হব। ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে সবাই আমরা এই যে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি। ঠিক আছে, এখন তোমরা দেখছো কি না মোটামুটি আমার চিন্তা ভাবনা আছে যে আমি ফ্রিতে ট্রেনিং দিব। ঠিক আছে, আর এখানে হচ্ছে মানে তাহলে এখানে আমার লাভটা কি, আর কে 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 এটা করবে বা কাদের জন্য এটা, তাই না? এখানে মূলত আমার টার্গেট হচ্ছে যে যাদের আগ্রহ আছে, এক্স্যাক্টলি। ঠিক আছে, দেখবো অনেক সময় টাকা দিয়েও মানুষ কোর্স করে কিন্তু তার আগ্রহ থাকে না, ওই মাঝপথে যায় আর ভালো লাগে না, তাই না? আর অনেক সময় আছে যে কিছু কিছু মানুষ মানে সুযোগকে সুযোগ খুঁজতে থাকে। আমার এক্স্যাক্টলি ওই টাইপের মানুষই দরকার। আমার 100 জন দরকার নাই, 5 জন যদি সুপার এক্সাইটেড পার্সন আমি পাই, যার ভিতরে মনে করো যে ওই লেভেলের ডেডিকেশন, ওই লেভেলের মানে ইয়ে আছে যে আমি এটা দিয়ে কিছু একটা করব, এরকম মানুষ 5 জন হলেই এনাফ। ঠিক আছে, আর অকাজের মানুষ 100 জন, আর কাজের মানুষ 5 জন। ঠিক আছে, ওই 100 জন এই 5 জনের কাছে কিন্তু পারবে না। কি জন্য পারবে না? ওই 100 জন শুধু মানে রুম ভর্তি করবে। ঠিক আছে, কিন্তু ওই 5 জন যেটা করবে সেটা 100 জনের ওই কাজকেও ইয়ে করে দিতে পারবে। ঠিক আছে, সো মানে দেখো, আমি কথা তোমাদের যাই বলি সেটা কিন্তু পুরোটা আমারই নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলি। ঠিক আছে, সো এই অনেক কিছু কিন্তু আমি আস্তে আস্তে বুঝতে পারতেছি, বুঝছি। এখনও কিন্তু আমারও কিন্তু অনেক কিছু শেখার আছে, আমি অনেক কিছু দিনের পর দিন শিখতেছি, আরও অনেক কিছু হয়তো শিখবো। ঠিক আছে, তো আমি চাই যে আস্তে আস্তে এমন একটা কমিউনিটি বিল্ড করতে যেখানে এক কথায় আমরা সবাই প্রফিটেবল হব। হ্যাঁ, আচ্ছা, তো আমি যেটা চিন্তা করছি এখানে আমাদের মেন যে কাজগুলা, ঠিক আছে, আমরা যেটা নিয়ে করতেছি, মেন কাজ হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন আর ভিডিও এডিটিং নিয়ে। এখানে গ্রাফিক ডিজাইনারও আছে, ভিডিও এডিটারও আছে। ঠিক আছে, তো ডিজিটাল মার্কেটার লাগবে না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইটা যদি তুমি ফ্রিতে আমাদের প্রোভাইড করো অবশ্যই সেটা নিয়েও আমরা চিন্তা আচ্ছা করব। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, আচ্ছা আচ্ছা, জি আচ্ছা জি জি, অবশ্যই। আচ্ছা, তো বিষয় হচ্ছে যে মানে আমাদের মূল টার্গেটটা তো ওইটা। আর ডিজিটাল মার্কেটিং যেটা বললে না, এটাও হুম, কিন্তু মানে আহ, এটাও কিন্তু এখন দরকার। মানে একজন ফ্রিল্যান্সার বা একজন রিমোট জব যে অনলাইন সেক্টরে কাজ করতেছে, সে যেই স্কিলেই থাকুক না কেন তার কিন্তু ডিজিটাল মার্কেটিং জানা জরুরি। সে হুম, ভিডিও এডিটিং করুক, সে গ্রাফিক ডিজাইন করুক, সে মানে কি বলে কোডিং করুক, তারপরে হচ্ছে যেটাই করুক, ডিজিটাল মার্কেটিং তার জানতে হবে। কী জন্যে? কারণ আমার স্কিল আছে কিন্তু এটা আমি বিক্রি করতে পারছি না, তাই না? না, যে আমি হ্যাঁ, এমন একটা অসাধারণ জিনিস তৈরি করতে পারি যেটা পৃথিবীর আর কেউ পারে না, কিন্তু এটা আমি নিজেই তৈরি করছি, নিজেই দেখছি, নিজেই সন্তুষ্ট হচ্ছি, কোনো মানুষের কাছে আমি হুম, দিচ্ছি না, মানুষের কাছে ওইটা পৌঁছাচ্ছে না। না, তাহলে তো ওইটার কোনো ভ্যালু নাই, তাই না? এটা কিন্তু মহামূল্যবান হ্যাঁ, জিনিস, কেউ পারে না পৃথিবীতে, কিন্তু এটা আমিই দেখছি, আমিই সব করছি।
মানুষের কাছে না পৌঁছালে সমস্যা, ঠিক আছে? সো এই যে ডিজিটাল মার্কেটিং, নিজের একটা অনলাইন প্রিসেন্স তৈরি করা, যে আমি এটা পারি, এটা আমার স্কিল, এটা মানুষকে জানাইতে হবে, ঠিক আছে? তো এইগুলা করলে মানে সেই হিসাবে বলা যায় যে ডিজিটাল মার্কেটিং প্রত্যেকটা মানে এই আইটি প্রফেশনাল মানুষ শেখা দরকার। ফুল না শিখলেও বেসিক যেটা প্রয়োজন সেটা দরকার। হ্যাঁ, হুম। তো মূলত আমি যে প্ল্যান করছি আর কি, অবশ্যই আমার প্রথমত দেখা যাচ্ছে যে আমার যে কাজকর্মগুলো থাকে বা ক্লায়েন্টের সাথে যে কাজগুলো থাকে সেগুলো তো অবশ্যই আমি করার চেষ্টা করব, তোমাদের দিয়ে অবশ্যই করাবো। অ্যান্ড অবশ্যই ইটস নট ফ্রি। তোমরা যখন মানে ওই যে অ্যাবল হয়ে যাবে, অ্যাবল বোঝো তো, যে তোমরা একটা কাজ করতে পারছো, তোমার কাজ দিয়ে আমার ক্লায়েন্ট ওইটা করতে পারছে, অবশ্যই সেটার বিনিময়ে তোমাকে অনেক কিছু, তোমাকে অবশ্যই সেটার রেভিনিউ দেওয়া হবে, ঠিক আছে? আর দেখা যাচ্ছে সেটার জন্য অবশ্যই একটু শেখার প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে, রিয়েল লাইফ কাজের প্রয়োজন আছে। হ্যাঁ, তো আমাদের যে সেক্টর সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং। আমি যেটা মনে করি, আমি নিজে কিন্তু গ্রাফিক ডিজাইনও করি প্লাস ভিডিও এডিটিংও করি। গ্রাফিক ডিজাইন শুরু করে এখন আস্তে আস্তে ভিডিও এডিটিং আমি বেশি ওটা নিয়ে কাজ করি, তবে গ্রাফিক ডিজাইনও করি, এটাতে বাদ দিচ্ছি তা না। গ্রাফিক ডিজাইন আর ভিডিও এডিটিং এটা কিন্তু রিলেটেড। অনেকে বলে যে গ্রাফিক ডিজাইন করলে তার ভিডিও এডিটিং করা উচিত না। এটা সামহাও ঠিক, সামহাও ভুল। ঠিক ভুল বলা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে মানুষের অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কীভাবে অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে, যেমন দেখা যাচ্ছে যে আমি গ্রাফিক ডিজাইন পারি, গ্রাফিক ডিজাইন করতেছি, আমি ভিডিও এডিটিংও পারি, ভিডিও এডিটিংও করতেছি, সেই অ্যাবিলিটি আমার আছে ওইটা নেওয়ার, ওই যে প্রেশারটা, দুইটার প্রেশার নেওয়ার অ্যাবিলিটি আমার আছে। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে এইটা হচ্ছে ইন্টারকানেক্টেড। যখন যেমন আমি যখন ওই যে আফটার ইফেক্টে কোনো একটা বানাতে যাচ্ছি, অ্যানিমেশন করতে যাচ্ছি, তখন আমার ফটোশপের দরকার হচ্ছে, তখন আমার ইলাস্ট্রেটরের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? তাহলে গ্রাফিক ডিজাইন স্কিলও আমার কিছু লাগছে। যদি আমি এক্সপার্ট লেভেলে নাও শিখি, কিছুটা আমার লাগছে, ঠিক আছে? তো গ্রাফিক ডিজাইন অ্যান্ড ভিডিও এডিটিং দুইটাই একসাথে করা সম্ভব, করা যেতে পারে, এটা কোনো সমস্যা নাই। তবে প্রথম দিকে আমি বলবো যে যেমন আমাদের এখানে মাহিন আর সাব্বির, এরা দুইজন হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছে বা গ্রাফিক ডিজাইন নিয়ে আগাচ্ছে, তাই তো? আচ্ছা, তো তোমরা মনে করো প্রথম দিকে গ্রাফিক ডিজাইনের উপরেই থাকবা, তারপরে যখন মনে হবে যে না ঠিক আছে, এই যে এখানে মনে করো আমি যদি ক্লাস নিই, ক্লাসে আসলে একটু দেখলে, ভিডিও এডিটিংয়ের বিষয়গুলো দেখলে দেখবো অনেক কিছু মিল আছে, গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিংয়ের ভিতরে অনেক কিছু মিল আছে। আর যখন তোমরা ভিডিও এডিটিংয়ের কিছু বিষয় এখানে আসলে, ক্লাসগুলো দেখলে, শিখলে, তখন ওই যে এখন বর্তমানে আমার কোনো কাজকে যদি আমি প্রেজেন্ট করতে চাই, এখন হচ্ছে স্টিল ইমেজের চাইতে মুভিং যে বিষয়গুলো, যেমন আমার গ্রাফিক ডিজাইনের কোনো একটা পোর্টফোলিও, এটাকে আমি ভিডিও আকারে স্লাইড শো আকারে শো করলাম, ওইটা মানুষ বেশি ইন্টারেস্ট নিয়ে দেখবে, ঠিক আছে? তা ওই স্টিল ইমেজের চাইতে, হ্যাঁ, অ্যানিমেশন টাইপের ওখানে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলাম, ওইটা মানুষের আগ্রহ থাকবে বেশি। তো তার মানে আমাদের ভিডিও এডিটিং কিন্তু কিছুটা লাগতেছেই। হ্যাঁ, তো এখন আমি যে প্ল্যানটা করছি মোটামুটি এই প্রিমিয়ার প্রোটা তোমাদের হচ্ছে প্রতিদিন আমি ক্লাস নিব, এটা দেখি কতদিন লাগে। মোটামুটি আমি 1-1.5 মাসের টার্গেট নিয়েছি। মোটামুটি বেসিকটা দেখাই দিব একদম শুরু থেকে, জিরো থেকে। যারা পারো অলরেডি ওকে ফাইন, বাট মোটামুটি যেটা দরকার, ঠিক আছে? দেখা যাচ্ছে যে আমার কোনো একটা কাজ আমি তোমাদের দিয়ে করাবো, সেই ক্ষেত্রে যাতে ওইটা তোমরা বুঝতে পারো বা ওইটা করতে পারো, অ্যান্ড আমি তোমাদেরকেও কাজে লাগাইতে পারি। আর যখনই একটা জিনিস ভাবো, মনে করো এখানে আমরা 4 জন আছি, এইবার এই 4 জনের ভিতরে যখন 4 জন, এই যে আমাকে বাদ দিয়ে যদি 3 জন, তোমরা 3 জন মনে করো ভিডিও এডিটিং পারো, এবার আমি একটা প্রজেক্টে কাজ করতেছি, কাজ করতে গিয়ে প্রজেক্টটা বড় প্রজেক্ট, ঠিক আছে? এইবার তোমরাও এই কাজটা পারো, হ্যাঁ, তোমরাও ওই কাজটা পারো, বা তোমাদেরকে আমি যদি একটু বোঝাই দিই তোমরা এটা করতে পারবা। এইবার তাহলে ওই বড় প্রজেক্ট হলেও ওইটা দেখা যাচ্ছে ক্লায়েন্টের অল্প সময়ের ভিতরে ডেলিভারি লাগবে। এখন ওইটা নিয়ে দেখা যাচ্ছে যে 50টা ভিডিও 1 সপ্তাহের ভিতরে ডেলিভারি করতে হবে, ছোট শর্ট ভিডিওই হলো। 50টা ভিডিও 1 সপ্তাহের ভিতরে একটা মানুষের করা আই থিঙ্ক অসম্ভব। আমি তো পারি না, অন্য কেউ পারতে পারে,
ঠিক আছে, মানে আমার দ্বারা সম্ভব না, হয়তো অন্য কোনো সুপার হিউম্যান থাকলে তাদের দ্বারা সম্ভব, কিন্তু ওই সেম জিনিসটা ওই 50টা ভিডিওই মনে করো যে আমাদের এই 3 জনের ভিতরে বা 4 জনের ভিতরে আমরা যদি ডিভাইড করে দিই, ঠিক আছে, এখানে তাহলে এটা অবশ্যই করা সম্ভব। হুম, হুম। তখন জি তখন ভাই। হ্যাঁ। তখন তখন কি হচ্ছে, তখন ওই ক্লায়েন্টকে কিন্তু আমি নিতে পারছি, আমি বলতে পারছি সমস্যা নাই, আমার কাছে সেই অ্যাবিলিটি আছে, তোমার যেই সময়ের ভিতরে লাগবে সেই সময়ের ভিতরে আমি তোমাকে ডেলিভারি করতে পারবো। তখন আমি কিন্তু সাহসের সাথে ওই জিনিসটা কিন্তু নিয়ে নিতে পারছি, নিয়ে আমি দেখা যাচ্ছে তোমাদের ভিতরে ডিভাইড করে দিলাম, তোমরা ওই জিনিসটা করলে। তাহলে কি হলো, এইভাবে আস্তে আস্তে কিন্তু এই যে বলে না যে মানুষ এজেন্সি খুলে লাখ লাখ টাকা ইনকাম করে বা কোটি কোটি টাকা ইনকাম করে, হুম, দেখো হুম। ফ্রিল্যান্সিং করে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব, এটা এখানে মিথ্যা নাই। কিন্তু কোনো মানুষ যদি মনে করে একা সিঙ্গেল পারসন, হ্যাঁ এটা আমিও দেখছি আমার এক্সপিরিয়েন্স থেকে, যখন আমার টিম ছিল তখন আমার আর্নিং বেশি ছিল, ঠিক আছে, আর্নিং বেশি বলতে মানে আমি ক্লায়েন্ট বেশি নিয়ে আসতে পারতেছি, কারণ আমার তখন আচ্ছা। ম্যান পাওয়ার আছে। হ্যাঁ, হুম। তো যখন আমার কাছে এই এই জিনিসটা থাকবে তখন আমি এই জিনিসটাকে আরও বড় করতে পারবো। কোটি টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু একা কেউ কোনো সময় ওটা হ্যান্ডেল করতে পারবে না, তার জন্য তাকে টিম লাগবে। হ্যাঁ, আর আরেকটা মানে এখানে আমি একটা বলি, একটা উক্তি আছে যেটা হয়তো তোমরা বুঝতে পারবে, যে মনে করো যে একটা 10 টাকার কাজ, একটা 100 টাকার কাজ, তুমি 100 টাকার কাজটা পারো, এবার 10 টাকার কাজ ওইটা তোমার থেকে যে লোয়েস্ট স্কিল আছে সে ওই 10 টাকার কাজটা পারে। এখন তুমি মনে করলে যে ওই 10 টাকার কাজও আমি করব, 100 টাকার কাজও আমি করব, এখানে তুমি ভুল করলে। তুমি এখানে ওই 10 টাকার কাজটা, তুমি যে 10 টাকার কাজটা করতে পারে তাকে যদি এই 10 টাকার কাজটা দিয়ে দাও, ঠিক আছে, আর 100 টাকার কাজটা তুমি করো, তাহলে তুমি এখানে সব থেকে মূল্যবান জিনিসটা বাঁচায় দিলে। কি বলো তো? প্রেস্টিজ or না, নো demand, নো, something টাইম, like that. টাইম। দুনিয়ার ভিতরে ও, সবচেয়ে time. মূল্যবান জিনিস হচ্ছে টাইম। এখন আমি ওই 10 টাকার কাজের জন্যও সময় ব্যয় করছি, 100 টাকার কাজের জন্য সময় ব্যয় করছি, যেখানে একই সাথে মনে করো 10 টাকার কাজটা সামনুন তুমি পারো, তোমাকে দিলাম, আর 100 টাকার কাজটা আমি নিজে করতেছি, ঠিক আছে, আমি ইনভেস্ট করতেছি বিগার অপরচুনিটিতে, ঠিক আছে, বিগার অপরচুনিটিতে আমি আমার নিজেকে ইনভেস্ট করতেছি। একই সময়ে ওই যে তোমাকে 10 টাকার কাজ দিলাম, ওই 10 টাকার কাজটাও চলছে, তার মানে কি একই সময়ে আমার ওইটাও চলছে, আমার ইমপ্রুভমেন্টও চলছে, ঠিক আছে, তার মানে এখানে মানে আমি কোনো অপরচুনিটিকে হারায় যেতে দিচ্ছি না, কিন্তু যখন আমি 10 টাকারটাও করবো, 100 টাকারটাও করবো, তখন কিন্তু আমার একটু সময় নষ্ট হবে। ওই 10 টাকাতে সময় নষ্ট করার চাইতে 100 টাকাতে যদি আমি সময় নষ্ট করি, অ্যান্ড আমার থেকে যে লোয়েস্ট স্কিল আছে তাকে যদি এই 10 টাকার কাজটা দিই, তাহলে কিন্তু আমার মানে আমি যে রেভিনিউটা আছে সেটা কিন্তু আমি ভালোভাবে স্কেল করতে পারছি, হুম, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে যে আজকে 10 টাকার কাজটা করতেছে তার কালকে 100 টাকার ওই কাজটা করার অ্যাবিলিটি চলে আসলো, অ্যান্ড আমার মনে করো যে 1000 টাকার কাজ করার অ্যাবিলিটি চলে আসলো, তখন আমি কি করব, তখন ওই 100 টাকার কাজটা আমি ওই যে নতুন মানে ওই অ্যাবিলিটিটা তার ভিতরে আসছে তাকে দিয়ে দেবো, আর 1000 টাকার কাজটা আমি করবো, ঠিক আছে। এইভাবে কিন্তু আস্তে আস্তে একই সময়ে কম সময়ের ভিতরে অনেক বড় আকারে স্কেল করা যায়। তো মূলত মানে আমাদের টার্গেট থাকবে এইটাই, যে যে যত বেশি, এখন এখানে একটা বিষয় মানতে হবে যে টাকা কিন্তু সহজ জিনিস না, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াতে দেখবা টাকাকে এমনভাবে উপস্থাপন করা হয়, ওয়াও, হাতের ময়লা। তাই না? অনেকে যে কয়েকদিন হ্যাঁ। আগে খুব ট্রেন্ড চলতেছিল যে ফেসবুকের ট্রেডিং ভিডিও, ভাই, হ্যাঁ, ট্রেডিং, ট্রেডিং তবে করে আসলে কেন? দেখছি হ্যাঁ টাকা ট্রেডিং, আমাকে অনেক আচ্ছা শিখাচ্ছে। ট্রেডিং জিনিসটা আমার মনে হয় ওটা হারাম, আমি সঠিক জানি না, তবে ওইটা আমার পছন্দ হয় না, ওটা কখনো আমি ট্রাইও করি না। তো আমারও মনে হয় যে ট্রেডিং একটু হারামের দিকেই যাই যত সম্ভব, মানে একটু জুয়া টাইপের না ওইটা, আমি কখনো ট্রাই করি নাই। জীবনে করে বাজি ধরা ভাইয়া, বাজি ধরা, এক কথায় বাজি ধরা। ও আচ্ছা আচ্ছা, তো বাজি ধরাও একই সেটাই, জুয়াই হইল কি হিসাব করলে। তো ওই যে আরও একটা ট্রেন্ড চলতেছিল কয়েকদিন, যে যারা যে ফেসবুকের ভিডিও তৈরি করে ইনকাম করতেছে সেটা স্ক্রিনশট দিচ্ছে, ঠিক আছে। আমার কাছে এই জিনিসটা খুবই অড লাগে, এটা মানে এটা আমার কাছে, আমার পার্সোনালি মনে হয় এটা হচ্ছে আরও মানুষকে ইন্সপায়ার করে, পাশাপাশি ডিমোটিভেটও করে।
ডিমোটিভেট কীভাবে করে? দেখা যাচ্ছে যে মনে করো যে কেউ এক মাসে $5,000 ইনকাম করছে ওর ফেসবুকের অ্যাড রেভিনিউ থেকে, ঠিক আছে? ওটার স্ক্রিনশট সে দিছে, হুম। একজন নিউ সে দেখছে, দেখে হচ্ছে ও $5,000, প্রায় 5.5 লাখ টাকার উপরে এক মাসে, আমিও করব। এই যে একটা সমস্যা, ঠিক আছে? সেই স্ক্রিনশটটা দেখাইলো, কিন্তু তাকে ওখানে উচিত ছিল যে এই স্ক্রিনশটটা এত সহজ না, এইভাবে তাকে উপস্থাপন করা উচিত ছিল, ঠিক আছে? হুম। যে স্ক্রিনশটটা দিছে যে ওই $5,000 ইনকাম করছে, তার কাছেও যদি জিজ্ঞেস করা যায়, সে কিন্তু ওই এক মাসে ওইটা ইনকাম করে নাই। তার ওই পেজ ওই পজিশনে আসতে, হ্যাঁ, একদিনে কিন্তু হয় নাই। হুম। পেছনে ঘুরলে দেখা যাবে ও 2-3 বছর এর পেছনে খাটছে, তারপরে এই পর্যায়ে আসছে। কিন্তু যে দেখছে সে ভাবছে ওয়াও কত টাকা, তাহলে আমিও এটা করবো। ওই করতে যায়, ওই যে এক্সাইটমেন্ট থেকে করতে যায়, তখন আর পারে না, ঠিক আছে? তখন দেখে যে ধর ও মিথ্যা কথা বলছিল, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় যে মানে 3 ইডিয়টস, আমি এই কথা সবসময় বলি, 3 ইডিয়টস মুভি সবাই হয়তো দেখছো, সবাই মাথায় রাখবা যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবা। কে তোমার থেকে আগে চলে গেল, কে তোমার থেকে পিছে চলে গেল, এটা কখনো তোমার লাইফকে মানে সামনে আগানো থেকে করবে না, কিছুই করবে না এটা। তুমি তোমার 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 নিজেকে করো, দেখবা আস্তে আস্তে দেখবা যে তুমি একটা এরকম জায়গায় চলে গেছো। এই এই যে দ্বিধায় আমিও পড়ি অনেক সময়, আমিও তো মানুষ, আমার তো ইমোশন আছে। এই যে তোমাদেরকে বলছি, আমিও অনেক সময় অনেক মানুষের এই স্ক্রিনশট বা এগুলো দেখলে আমার মনে হয় আমার কেন নাই, আমার কেন অত দূর যেতে পারছি না, হুম। ঠিক আছে? আমিও কিন্তু এই দ্বিধায় পড়ে যাই। তো এটা স্বাভাবিক, মানুষের তো ইমোশন থাকে, কিন্তু এইটার সাথে যুদ্ধ করতে হবে। এইটার সাথে যারা যুদ্ধ করতে পারবে তারা এগাইতে পারবে। সাকসেস, টাকা কখনো তাড়াতাড়ি আসে না। আচ্ছা, তো মূলত একটা মানে ক্যাটাগরি নিয়ে আমি কাজ করব, সেটা হচ্ছে ইউটিউব অটোমেশনের নাম শুনছো তোমরা? জি। ইউটিউব অটোমেশন। আমি আজকে ফার্স্ট শুনলাম। আচ্ছা, ইউটিউব অটোমেশন বিষয়টা হচ্ছে ওটা একটা মানে পুরো প্যাকেজ টাইপের একটা জিনিস। এখানে যেটা হয় যে এই যে আমরা ফেসলেস কিছু চ্যানেল দেখি না, ফেসলেস চ্যানেল বুঝি? জি ভাই। ফেসলেস চ্যানেল বলতে যেখানে কোনো মানে ফেস, এই যে আমি এমন কথা বলতেছি, এরকম ফেস থাকে না, হুম। দেখা যাচ্ছে আমি কথা বলতেছি, এটার ভয়েসের উপরে ডিপেন্ড করে কোনো একটা ভিডিও চলতেছে, কোনো ইনফরমেশন এই টাইপের ভিডিও চলতেছে, এগুলোকে হচ্ছে ফেসলেস চ্যানেল বলে, ঠিক আছে? আর এই চ্যানেলগুলো সাধারণত হ্যাঁ বলো। উল্টা বললেন ভাই, উল্টা বললেন। কোনটা বুঝে নাই, তাহলে একটু কারেক্ট ওই করে তো দাও। মানে যেটাতে হচ্ছে যে ফেস থাকে সেটাতে হচ্ছে যে ফেস চ্যানেল, আর যেটাতে ফেস থাকে না সেটা ফেসলেস চ্যানেল। আপনি উল্টা বলছেন আর কি। আচ্ছা যাই ওইটা হোক, এখানে বলছেন, হয়তো এটা ওখানে বলছেন। আচ্ছা যাই হোক, ওই মানে কথার ভিতরে অনেক সময় এরকম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সরি। না এটা 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 স্বাভাবিক, এটা হয় কিন্তু। হ্যাঁ, দেখবো অনেক সময় অনেকক্ষণ ধরে একটা মানুষ কথা বলছে, কথা বলতে বলতে তার কোনো একটা কথা ভুল হয়ে গেছে, সেটা এর বাচ্চারা, এটা কিন্তু হয়। হ্যাঁ, যাই হোক, তো হতে পারে, এটা ইটস নর্মাল। সো এই যে ফেসলেস যে চ্যানেল, এটাকে আমরা শুধু ফেসলেস চ্যানেলকে ইউটিউব অটোমেশন বলবো না। এমনিতে যারা ইউটিউব নিয়ে কাজ করে, এক কথায় পুরো ইউটিউবের যে প্রসেসটা, হ্যাঁ, ইউটিউবের যে প্রসেসটা, এটাকে অটোমেট করার যে বিষয়টা, মানে অটোমেট বলতে কি, কাজটা অটোমেটিক হবে, ঠিক আছে? অটোমেটিক হবে ক্লায়েন্টের জন্য, আমাদের জন্য না। তো ওইটা একটা সার্ভিস টাইপের জিনিস। হ্যাঁ, এখন আমি মনে করো যে একটা গিগ দিয়ে রাখলাম, বা একটা সার্ভিস আমি ফাইবারে বা আপওয়ার্কে দিয়ে রাখলাম যে আই উইল প্রোভাইড ইউ ফুল ইউটিউব অটোমেশন, ঠিক আছে? এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে ক্লায়েন্ট এসে যখন ওই গিগটা দেখবে, গিগটা দেখার পরে সে জাস্ট অর্ডার করবে, আমার এই চ্যানেল আছে, এই চ্যানেলের জন্য আমার ভিডিও বানাতে হবে, ঠিক আছে? তো ও শুধু জাস্ট ওইটা বলে ওর টপিক দিয়ে চলে যাবে, ও আর কোনো কিছু চিন্তা করবে না। অটোমেশন মানে হচ্ছে এবার পুরো জিনিসটা আমাদের উপর ছেড়ে দিল। দেখা যাচ্ছে যে মনে করো যে আমি তোমাদের টিম লিডার হিসাবে ওই কাজটা নিলাম, নেওয়ার পরে এখানে আমার কাজ কী থাকবে, ইউটিউব অটোমেশনের ভিতরে কী কী থাকে, এখানে কিন্তু আমার গ্রাফিক ডিজাইনার লাগছে, ভিডিও এডিটর লাগছে, ডিজিটাল মার্কেটিংও লাগছে। কীভাবে আমি একটু বলি, একটা ইউটিউবের ভিডিও বানাইতে হলে সর্বপ্রথমে লাগে হচ্ছে আইডিয়া, ঠিক আছে? এই আইডিয়াটা জেনারেট করতে হবে, মানে ক্লায়েন্ট অর্ডার দিয়ে চলে যাবে, এবার প্রথমত আমাকে তার চ্যানেলটা দেখে তার নিশ অনুযায়ী একটা আইডিয়া জেনারেট করতে হবে। মনে করো ওইটার কাজটা আমি করলাম,
ঠিক আছে, করার পরে তারপরে আইডিয়া জেনারেট করার পর একটা স্ক্রিপ্ট রাইট করতে হবে, মানে স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্ট লিখে দেখা যাচ্ছে যে 10 মিনিটের একটা ভিডিওর স্ক্রিপ্ট, ওটা মনে করো যে আমি করলাম, করে এবার ওটা একটা ভয়েস ওভার রেডি করতে হবে। ঠিক আছে, ভয়েস ওভার রেডি করতে হবে কীভাবে, যে এখন ওই যে 11 ল্যাবস আছে এআই ভয়েস, ওইটা দিয়ে করা যায়। অথবা দেখা যাচ্ছে যে আমি চাচ্ছি যে আমার যে ভয়েস আছে আমার ভয়েস ক্লোন করে ইয়ে করবো, ওটাও হবে। তো এক কথায় ভয়েস ইয়ে করতে হবে। যদি ইংলিশ কোনো ভিডিও হয়, ইংলিশ কোনো ভিডিও যদি হয় সেক্ষেত্রে ওই ইংলিশ ভিডিও, ইংলিশ স্ক্রিপ্ট রেডি করে ইংলিশ ভয়েস ওভার তৈরি করতে হবে। মনে করে এই ভয়েস ওভার তৈরি করা এই পর্যন্ত আমি করলাম, করে এবার ওই ভয়েসটা দিয়ে একজন এডিটরকে দিতে হবে, ভিডিও এডিটরকে দিতে হবে, যে ভিডিওটা এডিট করবে। কথার কথা সামনুন হচ্ছে ফেসলেস ভিডিওগুলো ভালো এডিট করে। তো আমি ওই ভয়েসটা রেডি ভাই। করে, হ্যাঁ বলো। বলতেছিলাম যে আপনি তো মনে হয় বলছিলাম যে ক্যাপকাট দিয়ে আর হয়তো আগেকার মতো এডিট করা যায় না। ক্যাপকাটের হচ্ছে যে এখন প্রিমিয়াম ফিচার গুলো আর ইউজ করা যায় না। হুম হুম। সমস্যা নয়, যে আস্তে আস্তে ইয়েতে শিফট করো, প্রিমিয়ার প্রোতে যাই শিফট তো করো। ভাই, Premiere Pro আমার কাছে ক্যাপকাট প্রিমিয়াম আছে। ও, আপনি কেমনে কি করছেন? আমি হচ্ছে একটা টেলিগ্রাম ওয়েবসাইট থেকে লাগাইছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা পরে কথা বলবো। আচ্ছা ভাই, আপনি ট্রাই করেন। তাহলে ওই যে একটু হেল্প করো ওকে যদি দরকার হয়, হ্যাঁ মাহিন। ঠিক। আচ্ছা, তো বিষয় হচ্ছে যে না, ক্যাপকাটও ইয়ে করতে হবে, কিন্তু ক্যাপকাট ইজ নট ফর প্রফেশনাল ভিডিও এডিটিং। ঠিক আছে, ক্যাপকাট জাস্ট আমরা টাইম বাঁচানোর জন্য ইউজ করতে পারি, বাট ভিডিও, রিয়েল ভিডিও এডিটিং ক্লায়েন্ট প্রজেক্ট করার জন্য প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এটা জানা লাগবে। কারণ ক্লায়েন্ট নিজে এসে বলবে যে আমার এই সফটওয়্যারের উপরে এক্সপার্টিস লাগবে, তখন কি করবো? তাই আমার প্রিমিয়ার প্রো আমার জানা নাই, তাহলে তো হবে না। ঠিক আছে, তো হ্যাঁ যেমন আমার ওই যে রিসেন্ট আমি তোমাদের একটা যে গল্ফের প্রজেক্ট দেখাইছি, ওখানে আমার জবের ডিসক্রিপশনে লেখাই ছিল যে প্রিমিয়ার প্রো জানতে হবে, কারণ ক্লায়েন্ট নিজে কিছুটা এডিট করে দিবে, সেটা আমাকে আবার নিয়ে এসে ওর উপর ফাইনাল টাচ দিয়ে ইয়ে করতে হবে। ক্লায়েন্ট যখন প্রিমিয়ার প্রোতে এডিট করবে, ওইটা আমি নিয়ে এসে কিন্তু আর ক্যাপকাটে এডিট করতে পারবো না, তাই না? সেক্ষেত্রে তখন অবশ্যই আমার ওইটা প্রিমিয়ার প্রোতে এডিট করতে হবে। আমি তো মনে হয় গল্প এর আগে করছিলাম যে আমি 2023 ইউজ করতাম, কিন্তু ক্লায়েন্টের জন্য আমার 2023 বাদ দিয়ে 2025-এ আমার যাওয়া লাগছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের জন্য। ঠিক আছে, সো ক্লায়েন্টের প্রায়োরিটি তো ফার্স্ট। তো যেখানে ছিলাম, মনে করো ভয়েস ওভারটা রেডি করে আমি হচ্ছে সামনুনকে দিলাম, সামনুন এবার ওই পুরো ভিডিওটা 10 মিনিটের ভিডিও, ফেসলেস ভিডিও বানিয়ে দিল। ঠিক আছে, আচ্ছা, বানায় দেওয়ার পরে ওর ভিডিওটা বানানোর পরে ডেলিভারি করলো আমাকে। এইবার এর সাথে সাথে ওটা একটা থাম্বনেল লাগবে, তাই না? এইবার থাম্বনেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনার যারা আছে আমাদের টিমে, দেখা যাচ্ছে যে সাব্বির আছে বা মাহিন আছে, ফাইন ভাই। এরা ইয়েটা করে দিল। ঠিক আছে, থাম্বনেল ডিজাইনটা করে দিল। থাম্বনেল ডিজাইনটা করে দেখা যাচ্ছে আমার কাছে ওটা ডেলিভারি করলো থাম্বনেলটা দেওয়ার পরে। আমার কাছে তাহলে এখন কি আছে? আমার কাছে ভিডিও এডিট করা আছে, থাম্বনেল ডিজাইন রেডি আছে। এইবার মনে করো এটা আপলোড দিতে হবে, ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল আমাকে দিয়ে দিয়েছে, এবার ওইখানে আমাকে আপলোড দিতে হবে। এইবার কিভাবে আপলোড দিতে হবে ওটা এসিও অপটিমাইজ করে ওটা আমি আপলোড দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট এখন আবার ওই যে শর্ট ভিডিওগুলো বেশ চলে, ক্লায়েন্ট বললো যে ঠিক আছে এটা তো আপলোড করছো, এবার আমাকে কিছু শর্ট বানিয়ে দাও। ঠিক আছে, এবার শর্টের জন্য দেখা যাচ্ছে যে আমার আবার কাকে লাগবে? ভিডিও এডিটরকে লাগবে। তখন আমি আবার দেখা যাচ্ছে সামরুনকে বললাম যে এটার যে কয়টা শর্ট হয় বা ক্লায়েন্ট এতগুলো শর্ট চাচ্ছে, তাহলে তুমি এটার উপরে বেস করে এতগুলো শর্ট তুমি বানিয়ে দাও। ঠিক আছে, তো এই যে পুরো প্রসেস, মানে মনে করো যে একটা ভিডিও প্রতি একটা প্রজেক্ট। ঠিক আছে, মানে ক্লায়েন্ট একটা ভিডিও পার ভিডিও অনুযায়ী একটা প্রজেক্ট দিয়ে দিল। এবার ও শুধু বলে দিল যে ভিডিওটা আমাকে বানিয়ে দাও, এর বেশিও টেনশনও মাথায় নিবে না। ঠিক আছে, আর বাংলাদেশের মানুষ হলে কী করতো? বাংলাদেশের মানুষ হলে বলতো যে আচ্ছা আমি এতটুকু করে দিচ্ছি, বা অনেকে আছে বাংলাদেশের মানুষ, আমি নিজেই তো অনেক সময় ইয়ে করি, বাংলাদেশের মানুষ ইয়ে করতে চায় না, মানে মানুষের পেছনে টাকা খরচ করতে চায় না। এটা কিন্তু মানে একদম হার্শ ট্রু। আমার নিজের ভিতরে এরকম অনেক সময় অনেক রকম হয়, কিন্তু আস্তে আস্তে আমি এই জিনিসটা রিয়েলাইজ করতেছি। যখন মনে করো যে আমার মান্থলি ইনকাম, মানে মান্থলি আমার এই টিম থেকে বা কি বলে আমার ইয়ে থেকে মোট 1000 টাকা মনে করো আর্নিং হচ্ছে। ঠিক আছে, এইবার 1000 টাকা আমি আর্নিং করতেছি, এর ভেতরে
আমি যদি আমার এই বিজনেসটাকে আরও বাড়াইতে চাই, তখন আমি কি করব? তখন আমাকে হায়ারিং প্রসেসে যাইতে হবে। 1000-এর জায়গায় আমি 700 টাকা ইনকাম করি, 300 টাকা আমি মানে যাদেরকে হায়ার করবো তাদের পেছনে যদি খরচ করি, এখানে আমার সময়টা বাঁচবে, প্লাস আমি অনেক বড় আকারের একটা ইয়ে করতে পারবো। ঠিক আছে? তবে একটা জিনিস আমি বলি, আমার এই যে টিম ম্যানেজমেন্টের একটা মানে এক্সপিরিয়েন্স পূর্বে আছে, আর সেটা খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। এই জন্যে মাঝে প্রায় 2-2.5 বছর আমি এই টিম নিয়ে কোনো চিন্তা করি নাই। মানে আমার একটা বিরক্তি চলে আসছিল যে আমি টিম নিয়ে আর কোনো ইয়ে করবো না। আর মানে এটা একটু প্যারার কাজ। এই জন্যে আমি যে তোমাদের বলছি না যে আমার টার্গেটই হচ্ছে যার অনেক বেশি আগ্রহ আছে তাদের নিয়ে কাজ করা। যার আগ্রহ নাই সে কিন্তু মানে কি, সে কোনো গুরুত্ব দিবে না, আর সে আমার সাথে থাকতেও পারবে না। ঠিক আছে? আর যখনই কেউ থাকবে তখনই তাকে নিয়ে তো আমি অন্যভাবে চিন্তা করতে পারবো, তাই না? আর দেখা যাচ্ছে যে আমি দেখছি যে ওকে ভাবলাম যে ও আছে, ওর ভরসায় আমি একটা কাজ আমি ক্লায়েন্ট থেকে নিলাম, এবার ও বলল যে ভাই আমি আপনার সাথে নাই। তাহলে কি হলো? মানে ওরও সমস্যা, মানে ও তো পাইলই না। অবশ্যই ও কাজ করলে তো রেভিনিউ তো পাইতো, তাই না? আপনার রেপুটেশন খারাপ হয়ে গেল। আচ্ছা, ও রেভিনিউ পাচ্ছে না, পাশাপাশি আমিও যে ভরসাটা করলাম ওর উপরে আমার ভরসাটাও নষ্ট হয়ে গেল, প্লাস আমার দেখা যায় দিকে কাজেরও ব্যাঘাত ঘটলো। ঠিক আছে? তো এই জন্যে মানে আগে এরকম হয়েছিল, টিম আসলে ম্যানেজমেন্ট করা খুব সমস্যা, এই জন্যে মাঝখানে বাদ দিয়েছিলাম। কিন্তু আশা করছি যে ইনশাআল্লাহ আস্তে আস্তে মানে শেখার তো অনেক কিছু আছে, যে টিম ম্যানেজমেন্টও কিন্তু একটা অন্যরকম বিষয়। এটা টিম ম্যানেজমেন্টেরও কিন্তু আলাদা আলাদা কোর্স পাওয়া যায়, যে কীভাবে টিম ম্যানেজমেন্ট করবা, কীভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করবা। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা স্কিল। আপওয়ার্কে অনেক জব আছে যে প্রজেক্ট ম্যানেজার হায়ার করে। তো যাই হোক, তো এই হচ্ছে প্রসেস। এই অটোমেশনটা নিয়ে কাজ করব। তবে অটোমেশনটা দেখা যাচ্ছে ক্লায়েন্টের কাজের আগে আমরা নিজেরা ক্লায়েন্টকে দেখানোর জন্য একটা ইয়ে লাগবে, তাই না? ক্লায়েন্টকে দেখানোর জন্য তো হ্যাঁ পোর্টফোলিও লাগবে, বা দেখা যাচ্ছে আমরা তোমাকে ক্লায়েন্টকে তো এটা বোঝাইতে হবে যে আমি তোমার ইউটিউব অটোমেশন করে দিয়ে তোমাকে আর্নিং এনে দিব। ক্লায়েন্ট এটা করবে কী জন্যে? ইউটিউব থেকে মনিটাইজেশন পাবে, মনিটাইজেশন পেয়ে ও যাতে আর্নিং করতে পারে, এই জন্য কিন্তু ক্লায়েন্ট এটা করবে। তো আমাকে তাকে বিশ্বাস দিতে হবে যে আমি এই কাজটা পারবো। সেটার জন্য আমার কি লাগবে ওকে দেখাইতে হবে। তো এটার জন্য আমাকে অবশ্যই আমাদেরকে আগে একটা এমন ইয়ে প্রস্তুত করতে হবে যেটা ক্লায়েন্টকে আমরা দেখাইতে পারি যে দেখো আমরা পার্সোনালি এই ইউটিউব অটোমেশনটা করি, আমাদের এরকম চ্যানেল আছে, আমরা এটা দিয়ে এরকম রেভিনিউ জেনারেট করছি, তো এটা এই সেম জিনিসটা সেম প্রসেসটা আমি তোমার জন্য হেল্প করব, বিনিময়ে তুমি আমাদের তোমার যে ইয়ে আছে অবশ্যই আমরা ফ্রি তো তাদের জন্য কাজ করব না। ঠিক আছে? তো এই জন্যে আমি চিন্তা করেছি যে ইউটিউব অটোমেশনের যে বিষয়টা, এটার গিগ নিয়ে আমি কাজ করতেছি। এটা আমি আপওয়ার্কে অলরেডি ইয়ে করার চেষ্টা করেছি, একটা গিগ আপওয়ার্ক প্লাস হচ্ছে কয়েক জায়গায় এটাতে আমি ইয়ে করব, করে কাজ আসলে এইভাবে আমি ডিভাইড করে দিব। ঠিক আছে? তোমাদের ভিতরে। হ্যাঁ, আর অবশ্যই মানে একটা জিনিস চিন্তা করো, যখন একটা কাজ আসবে তোমরা করবা, তোমরাও এটা দিয়ে বেনিফিট হবা, তখন অবশ্যই ভালো লাগবে। আর যখন আমিও দেখব যে তোমাদের কিছু একটা হচ্ছে, তোমরা ইমপ্রুভ করছো, বা আমার জন্য তোমরা কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছে, এটা কিন্তু আমারও ভালো লাগবে। ঠিক আছে? যেমন এই যে মাহিন আছে, সাব্বির আছে, এরা তো আমার স্টুডেন্ট, সেই প্রথম দিকে স্টুডেন্ট। আমি যখন হচ্ছে মেগাটেকে হচ্ছে প্রথম ক্লাস নিয়ে, সাব্বির তো প্রথম ব্যাচের না? প্রথম ব্যাচের, হ্যাঁ প্রথম ব্যাচের প্রথম দিনের। তো এই যে আমি তোমাদেরকে চুজ করছি কি জন্যে, কারণ আমার কাছে মনে হয় যে দেখো সবাইকে কিন্তু ইয়ে করি নাই, আমি দেখছি যে যাদের ভিতর আগ্রহ আছে তাদেরকেই কিন্তু এখানে নিয়ে আসার চেষ্টা করছি। ওই দেখা যাচ্ছে ক্লাসে তো অনেকজনই ছিল, অনেকজনই থাকে ক্লাসে, সবাইকে কিন্তু ওইভাবে দেখা যায় না, ওইভাবে কিন্তু তাদেরকে ইয়ে করা যায় না। ঠিক আছে? তো ইনশাল্লাহ তোমরা মাহিন আর সাব্বির গ্রাফিক ডিজাইনটা করতেছো, এটা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। আর থাম্বনেল, ইউটিউব থাম্বনেলটা এটা কি অবস্থা? মাহিনকে তো এর আগে দিয়েছিলাম,
তোমাদের দুইজনকে আমি বলি ইউটিউব থাম্বনেলটা তোমরা ট্রাই করতে পারো। আমি একটা প্রসেস দেখাই দিই যেটা করবা। তোমরা মোটামুটি মনে করো কালকে থেকে এই জিনিসটা শুরু করে দাও। ইউটিউবে অলমোস্ট 15 থেকে 20টা থাম্বনেল ডিজাইনের ভিডিও তোমরা খুঁজবা, ঠিক আছে? 15 থেকে 20টা থাম্বনেল ডিজাইনের ভিডিও খুঁজবা, খুঁজে ওই লিঙ্কগুলা সেভ করে রাখবা কোথাও। সেভ করে রেখে যদি তাড়াতাড়ি পারো ভালো, বা একদিনে একটা করে ইয়ে করলে ওই ভিডিওটা পুরো দেখবা। দেখে ও যেভাবে যেভাবে ডিজাইন করছে সেম ওই জিনিসটাই আবার আবার তোমরা ডিজাইন করবে ওই ভিডিও দেখে, ঠিক আছে? এইভাবে তোমরা এই 15 বা 20টা ডিজাইন রেডি করবা। এতে তোমাদের লাভ কী হবে, তাই না? এতে তোমাদের লাভ হবে, তোমাদের 20টা থাম্বনেইলের পোর্টফোলিও রেডি হয়ে গেল। আচ্ছা, আর এই 20টা আমি কেন বলতেছি তোমরা এই 20টা ভিডিও দেখে এটা হুবহু কপি করো, সমস্যা নাই, একদম এক্স্যাক্ট কপি করো। ও যা যা করছে, যেখানে যেখানে করছে, কী কী করছে, সব এক্স্যাক্ট কপি করো। এতে তোমার ওই 20টা যখন তুমি করবা তখন তোমার 20টা করার পরের থেকে তুমি নিজে একটা ইউনিক আইডিয়া তৈরি করতে পারবা। এটা আমার বলা লাগবে না, তুমি নিজেই ফিল করবা। এটা বুঝতে পারছো? এটা তুমি নিজেই এটা ফিল করতে পারবা যে 20টা ডিজাইন করার পরে আমার অটোমেটিক আমার এই যে এখন যদি মাহিনকে আমি বলি, মাহিন এই সমস্যা অলরেডি পড়ছে। আমি ওকে এর আগে বলছিলাম যে আমার গেমিং চ্যানেলের জন্য একটা ভিডিও ওকে দিয়েছিলাম, ও যে এটা একটা থাম্বনেল বানায় দেয়। ও কিন্তু গেমিং চ্যানেলের ইয়ে করে নাই এর আগে কখনো। তো ও করতে যায় একটু আইডিয়ার জন্য একটু সমস্যায় পড়ছিল, তাই না? মাহিন তো একটু ওইটার আইডিয়া নিয়ে একটু সমস্যায় পড়ছিল। এইবার যখন তুমি এই 20টা টিউটোরিয়াল দেখবা, 20টা টিউটোরিয়াল দেখে ওই 20টা সেম ডিজাইন সেম কপি করে ইয়ে করবা, তখন দেখবা যে তোমার মানে এই আইডিয়েশনের যে প্রসেস এটা অনেক ইজি হয়ে গেছে। গ্রাফিক ডিজাইনার হোক বা ভিডিও এডিটর হোক, এদের মানে একমাত্র আইডিয়া বা স্কিল মানে বাড়ানোর উপায় হচ্ছে অন্যকে কপি করা প্রথম দিকে, ঠিক আছে? অন্য কেউ কিছু একটা করছে এক্স্যাক্ট সেম জিনিসটা, ওইটা আমি আমার মতো করে কপি করলাম। এইভাবে একটা ভিডিও এডিটর যদি দেখা যাচ্ছে যে এই যে এখন শর্ট রিলস বা এগুলা খুব চলে, দেখা যাচ্ছে 20 রকমের 20টা শর্ট সে নিল। এবার সে টার্গেট নিল এই 20টা শর্ট আমি আমার মতো করে মানে সেম এক্স্যাক্ট সেম কপি করব। এক্স্যাক্ট সেম যদি সে এই 20টা যদি কপি করে, তাহলে কিন্তু তার ওই 20টা করার পরে একটা ইউনিক আইডিয়া তার ভিতরে আসবে। সেই 20টা থেকে এক জায়গায় করে একটা ইউনিক আইডিয়া সে তৈরি করতে পারবে। তো এই যে কপি করাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কপি প্রথম দিকে এটা মানে কপি করলে মানে কোনো সমস্যা নাই। আমি নিজেও মনে করি যে যত আমরা কপি করবো আরেকজনের ডিজাইন, তত আমাদের এই চিন্তাভাবনার ইয়েটা বাড়বে, ঠিক আছে? আমরা তো আর এআই না যে আমাদেরকে জাস্ট ডাটা ইনপুট করে দিল আর আমরা ইয়ে করে দিলাম। এটা তো হবে না, আমাদের এটা করে করে মানে ইয়ে করতে হবে। তো সাব্বির অ্যান্ড মাহিন, তোমরা দুইজন এই জিনিসটা মোটামুটি কালকে থেকে ট্রাই করো। খুব বেশি হয়তো সময় লাগবে না। আর দেখো, জীবনে কিছু করতে হলে ডেডিকেশন, সময় দিতে হবে, এটার কোনো বিকল্প নাই, ঠিক আছে? পড়াশোনাও করতে হবে, পাশাপাশি কাজকর্ম করতে হবে, হ্যাঁ। আর ওই যে একটা কথা আমি বারবারই বলি, বিগেস্ট মোটিভেশন লাইফে হচ্ছে টাকা। যখন টাকা আসবে তখন মোটিভেশন অটোমেটিক আসবে, আরও করি আরও করি আরও করি, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে প্রসেস। তো নাইম ভাই তো মনে হয় ব্যস্ত ছিলেন, তো আমরা মানুষ সেটাই চেষ্টা করছি মানে সর্বোচ্চ মানে তাড়াতাড়ি আসলে। তারা আচ্ছা, বড়লোক আমরা সবাই হব, নাইম ভাই একা হবে কেন? একা তো হইতে দেব না। না, আমাদের তো হিংসা হয়, সিরিয়াসলি। কেউ বড়লোক হইলে আমাদের হিংসা হয়, এটা বাস্তবতা। 3 इडियट्स डायलॉग আছে না, যে दोस्त अगर फेल हो जाए तो दुख होता है, तो भी दांत जाते हैं। लेकिन अगर फास्ट आ जाए तो ज्यादा ज्यादा दुख होता है। তো বন্ধু আমার গরিব আছে, আহারে তোর এই অবস্থা, কি একটা কথা। কিন্তু বন্ধু হঠাৎ একদিন মার্সিডিস নিয়ে সামনে আসলো, কিরে কোন পালি, চুরি করেছিস নাই অবৈধ কাজ করেছিস, তখন আরও বেশি হিংসা হয়, ঠিক আছে? অ্যান্ড আই অলরেডি ফেস দিস, ঠিক আছে? আমার বন্ধুদের কাছে অনেক রকমের অনেক ইয়ে দিতে হয়, বাট কি
কি করার আছে, কিছু জিনিস একটু সহ্য করতে হয়, আর সহ্য করলেই এক্সপিরিয়েন্স বাড়ে। তো নাইম ভাই, যেটা আমরা বলছিলাম, আমরা হচ্ছে আপনি তো ওই ইয়েতে কাজ করেন, এখন আপনি এটাতে ইন্টারেস্ট হবেন কি না জানি না। আমরা হচ্ছে ইউটিউব অটোমেশন নিয়ে কাজ করতে চাচ্ছি, যেখানে আমরা ইউটিউব অটোমেশন বোঝেন? না তো ভালো বুঝি না। আচ্ছা, ইউটিউব অটোমেশনটা হচ্ছে এটা একটা গিগ টাইপের, একটা প্যাকেজ টাইপের, যেখানে ক্লায়েন্ট আসবে, এসে বলবে আমার এই চ্যানেল, এই টপিকের ওপরে আমার ভিডিও লাগবে, এবার সে বলে চলে যাবে, দ্যাটস, এটা হচ্ছে তার কাজ। বাকি এ টু জেড কাজ ওই যে কাজটা নিবে তাকে ওটা করতে হবে। লাইক প্রথম থেকে দেখা যাচ্ছে যে স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, তারপরে শর্ট রিলস তৈরি করা, দেন আপলোড করা, এই পুরো প্রসেসটা ফ্রিল্যান্সারদের কাজ, বা যে কাজটা নিবে তার কাজ। তো এখানে মানে আমাদের এখানে কিন্তু ভিডিও এডিটর, গ্রাফিক ডিজাইনে বোথ আছে, ঠিক আছে? তো আমাদের টার্গেট হচ্ছে আমরা হচ্ছে এই টাইপ এইটাতে একটু ইয়ে করব, যেখানে দেখা যাচ্ছে যে ভাগ ভাগ করে দিব। থাম্বনেল ডিজাইন কেউ কেউ করলো, তারপরে ভিডিও এডিটিং, শর্ট এডিটিং এগুলো করলো, মানে এক কথায় ওই 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 কাজটা নিয়ে এসে আমরা যাতে সবাই এখানে বেনিফিশিয়াল হতে পারি। বুঝতে পারছেন বিষয়টা? আর এটা এমন একটা কাজ, এখানে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং দুটাই লাগছে, ইভেন ডিজিটাল মার্কেটিংও লাগছে, এসইও লাগছে, ঠিক আছে, কিছুটা সামথিং। তো এটা নিয়ে আমরা আগাইতে চাচ্ছি। আর যেটার জন্যে আমাদের তো ওই যে ইয়ে লাগবে, তো আমাদের একটা ফেসলেস চ্যানেল আছে, যেটা সামনে অলরেডি জানে। তো ওইটা আমরা হ্যাঁ ওইটা নিয়ে আমরা জয়েন্ট ভেঞ্চার আকারে ওইটা নিয়ে আমরা আগাইতে চাই, যাতে সবাই, ঠিক আছে, আমার কথাটা একটু ভালো করে বোঝেন। দেখা যাচ্ছে যে শুধু যে আমি ইউটিউব অটোমেশনের জন্য ক্লায়েন্ট হান্টিং করতেছি, ক্লায়েন্টে আনার চেষ্টা করছি, বিষয়টা এরকম না। এইখানে মনে করেন আমি আপনাকে একটা প্ল্যাটফর্ম দিলাম, আমরা সবাই মিলে একটা প্ল্যাটফর্ম, মানে এটা আমাদের মনে করেন একটা প্ল্যাটফর্ম, যে সবাই এটার জন্য চেষ্টা করতেছে, যে এই যে আমরা সবাই মিলে এটার পিছনে কাজ করব। যে মনে করেন যে ওই চ্যানেলটা কি যেন 6 মিনিট টক, এটা হচ্ছে আমাদের ফেসলেস যে চ্যানেলটা, business channel। হ্যাঁ, ওইটাতে আমরা সবাই মিলে কাজ করব, কাজ করে দেন ওইটা গ্রো করার চেষ্টা করব। এবার আমরা আরেকজন দেখা যাচ্ছে যে মাহিন হচ্ছে থাম্বনেল ডিজাইন করছে, ও হঠাৎ করে একটা ইউটিউব অটোমেশন ক্লায়েন্ট পাইলো, এইবার তাহলে ও তো আর ভিডিও এডিটিং এই সবগুলো করতে পারছে না। বাট এখানে আমাদের টিমের ভিতরে কিন্তু সব আছে, তাই না? টিমের ভিতরে আমরা ভয়েস ওভার এডিট করে দিতে পারছি, তারপর ইয়ে করতে পারছি, যাতে তখন ও কিন্তু ওই চ্যানেলটাকে দেখা যাচ্ছে ওই 6 মিনিট টক নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করতেছি, কাজ করতে করতে ওটা একটা পর্যায়ে যাচ্ছে, মানুষ ওটাকে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে, মানুষ ওটা এক কথায় গ্রোথ হচ্ছে, ইভেন একটা পর্যায়ে যে মনিটাইজও হলো, সেক্ষেত্রে তখনও দেখা যাচ্ছে এই জিনিসটা আমরা রেভিনিউ শেয়ারের মাধ্যমে ইয়ে করতে পারি, বা মূলত ওইটা আমরা পোর্টফোলিও হিসেবে কাজ করব, ঠিক আছে? ওই যে 6 মিনিট টক এই চ্যানেলটা নিয়ে আমরা মনে করো যে সবাই কাজ করতেছি, এইটা আমরা আমাদের পোর্টফোলিও হিসেবে কাজ করব। কোনো ক্লায়েন্ট যাতে যদি বলে যাচ্ছে ঠিক আছে তুমি তো আমার ইউটিউব অটোমেশন করে দিবা, তোমার ইয়ে দেখাও, তুমি যে এটাতে সাকসেস হয়েছো বা আমাকে কী করবে সেটা দেখাও, তখন যে কেউ হুট করে দেখা যাচ্ছে ওইটা দেখাই দিতে পারছে যে এই যে এটা হচ্ছে আমাদের চ্যানেল, এইটা আমরা ইয়ে করছি, এখান থেকে আমরা অমুক রেভিনিউ আসছে, এটা মনিটাইজেশন হয়েছে বা এই হয়েছে, যখন আমরা এটা দেখাইতে পারবো তখন কিন্তু ক্লায়েন্ট এটাতে আগ্রহ প্রকাশ করবে যে না ঠিক আছে, ওদের তো পাস্ট এক্সপিরিয়েন্স আছে, ওরা তো একটা সিস্টেম ফলো করে এই পর্যন্ত আসছে, ঠিক আছে? তো মোটামুটি এখন আমি যেটা চাচ্ছি, ওটা তো থাকবে, ইউটিউব অটোমেশন তো থাকবেই, পাশাপাশি এই যে আমরা ফ্রি ট্রেনিংয়ের যে কথা যেটা বললাম, যে আমি হচ্ছে প্রিমিয়ার প্রো একদম বেসিক, মানে একদম জিরো থেকে যতদূর পর্যন্ত শেখা যায়, যতদূর পর্যন্ত দরকার, ঠিক আছে, ততদূর পর্যন্ত আমি প্রতিদিন মানে স্টেপ বাই স্টেপ ক্লাস নেব। আর এই ক্লাসের ভিডিওটাও থাকবে, এটা ফেসবুকে আপলোড করা থাকবে, কোনো সময় যদি কারো দরকার হয় সেটা দেখে ইয়ে করতে পারে। তো এই যে প্রিমিয়ার প্রোটা আমরা শিখতে থাকবো, পাশাপাশি আমরা ওই ইউটিউব অটোমেশন নিয়েও কাজ করতে থাকবো। হ্যাঁ, তাতে কি হচ্ছে যে মানে আমার চিন্তার যেটা, আমরা শুধু শিখবো তা না, আমাদের আর্নিংও করতে হবে। যখন দুইটাই হবে, দুইটা ব্যালেন্স থাকবে, তখন আমাদের মনে কিন্তু ওই যে মনে একটু ভালো ফিল হবে, না করি, মোটিভেশন আসবে। হ্যাঁ হ্যাঁ কিছু তো আসতেছে, করি। হ্যাঁ, তো এই চিন্তাভাবনা নিয়ে মোটামুটি আগানোর চিন্তাভাবনা করতেছি। সো
আশা করব ওই এখানে সামনুন প্রিমিয়ার প্রো কতটুকু পারো? আহ, আমি তো কেবলই শুরু করলাম, 1-2 সপ্তাহের মতো ইউজ করছি। আচ্ছা, যাই হোক। তো আমি একদম জিরো থেকে, মানে প্রতি সপ্তাহে আমি 2টা করে ক্লাস নেব। হুম। আমি হচ্ছে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, রাইম ভাই দেখছেন কিনা জানি না। এটা আমি ট্রাই করতেছি যারা যারা এটাতে আগ্রহী, মানে তাদেরকে নিয়ে করতে। তো প্রতি সপ্তাহে আমি 2টা করে ক্লাস নিব। হ্যাঁ, মোটামুটি এই 10টার পরে হয়তো হবে, 1 ঘন্টা দেখা যাচ্ছে যে ক্লাস নিলাম। নেওয়ার পরে আর এটা বেসিক্যালি দেখা যাচ্ছে যে এমনভাবে হবে যেটা আমার ক্লায়েন্ট চায়, এই ওরিয়েন্টেড কিছু বাস্তবিক কাজ দেখা যাচ্ছে আমি করলাম বা মানে ওইটা ইয়ে করলাম। তাতে কি হবে, দেখা যাচ্ছে যে আপনারা ওই জিনিসটা দেখলেন, দেখে আপনাদের ভিতরে কেউ, আমার একটা কাজ আসলো যেটা কেউ একজন পারেন, আমি তাকে কিন্তু ফরওয়ার্ড করে দিতে পারছি। ঠিক আছে, ফরওয়ার্ড করে তখন দেখা যাচ্ছে যে আমরা রেভিনিউ শেয়ার করে নিতে পারছি। তো বিষয়টা এরকম, ঠিক আছে। তো আজকে হয়তো ক্লাস ওইভাবে নেওয়া হবে না, আমি চিন্তা করছিলাম যে আজকে থেকেই মানে মেন ক্লাস শুরু করব। তবে এমনিতে আমরা নেক্সট কালকে পরশু দিন হয়তো আবার মিটিং করতে পারি, মানে সপ্তাহে 2 দিন এটা আমরা করব। হ্যাঁ, তো হ্যাঁ। যত তাড়াতাড়ি পারি এটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব, প্রিমিয়ার প্রোটা। ঠিক আছে, আর প্র্যাকটিস করতে হবে। আর ইউটিউব অটোমেশনের বিষয়টা, এখনও কথা হচ্ছে যে এই যে 6 মিনিট টকের যে বিষয়টা, এখানে আমাদেরকে দায়িত্ব ভাগ করে নিতে হবে। ঠিক আছে, এখন এখানে কে কে ইন্টারেস্টেড আছেন, কে কে নাই, এটাও জানাতে হবে। কারণ হচ্ছে মনে করেন যে এখানে নির্দিষ্ট দায়িত্ব আলাদা আলাদা, যেমন হচ্ছে স্ক্রিপ্ট রেডি করা বা ভয়েস ওভার রেডি করা, এটা মনে করেন আমি করলাম, করে আমি এডিটিংয়ের জন্য দেখা যাচ্ছে সামনুনকে দিয়ে দিলাম, সামনুন এটা এডিট করলো। দেন হচ্ছে থাম্বনেইল লাগবে, থাম্বনেইলের জন্য দেখা যাচ্ছে মাহিন করে দিল থাম্বনেইলটা। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে কোনো সময় আমরা ভলিউমটা বাড়াইলাম, দেখা যাচ্ছে যে আমরা 1 সপ্তাহে 2-3টা ভিডিও ওইখানে আপলোড দেওয়ার চিন্তাভাবনা করতেছি। ঠিক আছে, চ্যানেলে। তো তো সেই ক্ষেত্রে আমাদের থাম্বনেইলও বেশি লাগবে। আর হচ্ছে ওই এখন কি হয়, থাম্বনেইল হচ্ছে টেস্ট করতে হয়, একটা ভিডিওতে 3টা থাম্বনেইল দেওয়া যায়। ঠিক আছে, 3টা থাম্বনেইল দেওয়া মানে হচ্ছে 3টা থাম্বনেইল যখনই আমি দিব তখনই ওইটা হচ্ছে যে ইউটিউব টেস্ট করবে যে কোনটা বেশি ভালো পারফর্ম এবি করতেছে। টেস্ট করে। হ্যাঁ, তারপরে ওই যেটা বেশি ভালো পারফর্ম করবে সেটা ও আর কি শো ঠিক আছে। করাবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা থাম্বনেইল পরিমাণটাও যদি কখনো বেশি লাগলে তখন আমরা 2জনকে ইউজ করতে পারতেছি। ঠিক আছে, আর তোমাদের মাহিন আর সাব্বির, তোমাদের 2জনকে যেটা বললাম এটা তোমরা একটু ট্রাই করো। ঠিক আছে, জি ভাই। ওই যে জি ভাই। টিউটোরিয়াল দেখে ওইটা কপি করার বিষয়টা ওইটা ট্রাই করো, আশা করছি ইয়ে হবে। আর হচ্ছে দেখা যাচ্ছে যে ইয়েটা রেডি হয়ে গেল, ভিডিও এডিটিং রেডি হয়ে গেল, তারপরে নাইম ভাই যদি সময় পায় বা ইন্টারেস্টেড থাকে সে হচ্ছে ইয়ে করলো, শর্টগুলো রেডি করে দিল। এইভাবে করে মানে মূলত আমরা ওইখান দিয়ে টেস্ট করলে আমরা কিন্তু বুঝতে পারবো যে যখন চ্যানেলটা গ্রো করবে তখন কিন্তু আমরা ওই স্ট্র্যাটেজিটাও বুঝতে পারবো যে কীভাবে করলে এটা গ্রো করতেছে, এখান থেকে আমরা বেনিফিট কী পাচ্ছি। এটা যখন আমরা করব তখন এখানে বেনিফিট কী পাচ্ছি, তখন হচ্ছে আমাদের স্কিলটা, রিয়েল লাইফ স্কিলটা আমরা কিন্তু ওখানে প্র্যাকটিস করতে পারতেছি। ঠিক আছে, তারপরে অবশ্যই এটা প্রাইমারি হবে না আমাদের। মনে করেন যে এটা তো আমরা করতেছি, পাশাপাশি মনে করেন একটা কাজ আসলো যেটা সবাইকে আমি ভাগ করে দিতে পারছি। ঠিক আছে, তখন কিন্তু আমাদের প্রায়োরিটি, তখন কাজটা প্রায়োরিটি হয়ে যাবে, তখন কিন্তু এই কাজটা প্রায়োরিটি হবে না। বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে কাজ বাদে যখন আমরা থাকবো তখন এটা নিয়ে আমরা আগাবো। তাহলে একদিকে আমাদের কাজও চলতে থাকছে, পাশাপাশি আমাদের এই যে আমরা ইউটিউব অটোমেশন নিয়ে কাজ করতে যাচ্ছি এই বিষয়ের পোর্টফোলিওটাও রেডি হতে থাকছে। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তো মোটামুটি আমরা এই সপ্তাহ থেকেই চেষ্টা করব যে এটা শুরু করার। অনেক দিন, প্রায় 1 মাস ওইখানে ভিডিও আপলোড দেওয়া হয়নি, আর এটা আবার কনসিস্টেন্ট না থাকলে আবার সমস্যা। ঠিক আছে, যখনই কনসিস্টেন্ট, হ্যাঁ কনসিস্টেন্ট যখন থাকবো না, ডাউন অলরেডি হয়েছে আমার। হ্যাঁ, আমার ওই যে এর আগে দেখাইছিলাম না যে আমার একটা ওই যে ট্রাভেলের চ্যানেল আছে, ওইখানে 100K ভিউ আছে, এরকম ভিডিও আছে, কিন্তু ওই চ্যানেল প্রায় 1.5 বছর আমি কিছু করি নাই, এখন এসে ওটার ভিউ অনেক কমে গেছে, মানে ভিউ ওই 400-500 হয়। ঠিক আছে, কোথায় 100K আর কোথায় 400-500, এখানে এটাও কিন্তু আমার একটা শিক্ষা।
কি শিক্ষা যে আমি ওই সময় যদি ওটা ধরে রাখতে পারতাম, কন্টিনিউ করতে পারতাম, যা ইচ্ছা করি সমস্যা নাই, কিন্তু কন্টিনিউ করতে হবে। এইখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় জানার আছে, সাব্বির মাহিন তোমরা একটু খেয়াল করবে যে এই যে কন্টিনিউ করার বিষয়, অনেক সময় আমরা কাজ করতে করতে ভাল লাগে না, করব না, মানে এরকম একটা ফিল কিন্তু আসে সবার ভিতরে। এইটার বিরুদ্ধে কিন্তু মানে যুদ্ধ করতে হবে। এটার বিরুদ্ধে যারা যুদ্ধ করতে পারে তারা কিন্তু আগে যেতে পারে। আমি নিজে অনেক সময় এই যুদ্ধে ফেল হয়ে যাই, কাজ করতে করতে ভাল লাগে না, তো কোথায় চলে যাই, ইয়ে করি, ঠিক আছে। তো এটা আসলে মানে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করার চাইতে কঠিন যুদ্ধ এটা, ঠিক আছে। আসলে আরও মানুষের যখন বয়স বাড়ে, তার দায়িত্ব, টেনশন, ডিপ্রেশন বাড়ে, তখন এটা আরও বেশি প্রবলেম তৈরি করে, ঠিক আছে। তো ঠিক আছে, মোটামুটি লেগে থাকতে হবে। জি। আর আহ, ভাইয়া আমাদের হচ্ছে যে ইংরেজিতে স্পোকেন ও মিটিংটা হ্যাঁ করলে হ্যাঁ, মোটামুটি ভালো হতো। আচ্ছা আচ্ছা, অবশ্যই, সুন্দর কথা বলছো। এই স্পোকেন আমরা কি সবাই ইচ্ছুক এটাতে? এটা কিন্তু করা লাগবে, জি ভাই। কারণ বাইরের দেশের মানুষের সাথে ইয়ে করতে হলে এটা করাই লাগবে, কোনো উপায় নাই। জি। আমার তো সাথে আমরা চাচ্ছিলাম আমাদেরকে একটু শিখালে, আপনি যেভাবে পটর পটর করে বলেন আমাদেরকে একটু শিখালে ভালো হয়। পটর পটর করে কবে বললাম? ভিডিও দিছিলেন না মানে টপিক ফ্লুয়েন্ট, ভিডিওতে। ও আচ্ছা আচ্ছা, মানে না ফ্লুয়েন্ট। পটর 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 হয় আমার কাছে তো নর্মালি মনে হয়। যাই হোক, আমারও এখন অনেক কিছু ইমপ্রুভ করতে হবে। আচ্ছা, মেবি টাইম শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আমি এক মিনিট, আমি এখনই কেটে এই লিঙ্কে আবার আপনারা জয়েন করেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক এই লিঙ্কে আবার জয়েন করেন। ওকে, তো সবাই আসছি না? আচ্ছা, তো কোথায় ছিলাম আমরা? স্পোকেন পটর পটর, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো আমি ওই ইনসিডেন্টটা শেয়ার করতে যাচ্ছিলাম যে ইংলিশ স্পিকিং মানে শুধু বাইরের দেশের জন্য লাগবে না। আপনি এই যে আমার কুষ্টিয়া জেলার যে দুইজন আছে, এরা যদি এই যে পাকশি ব্রিজ পার হয় তখনই তার কুষ্টিয়া ইংলিশ লাগবে। যাই হোক, কী জন্য বললাম আমি একটু বলি। আমার সাথে একটা মানে ইনসিডেন্ট হয়েছে যে আমি যে বলছিলাম মনে হয় যে আমি ভ্যাকেশনে আছি, গিয়ে তারপরে মিটিং করব। তো মূলত আমি ছিলাম হচ্ছে আমার নানির বাসায়, ঠিক আছে। নানির বাসায় হচ্ছে ওটা হচ্ছে যে সলেমান শাহ, চেনেন কেউ? নাম শুনছেন কখনো? নাম শুনছি, জি ভাইয়া। সলেমান শাহ, মাজার মাজার। হ্যাঁ মাজার। তো ওইটা হচ্ছে যে পাকশি রূপপুর ইয়ে আছে না, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক পাবনা, হ্যাঁ পাবনাই, পাবনা কুষ্টিয়ার মাঝামাঝি, ঠিক আছে। তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তো ওর পাশে হচ্ছে আমার নানির বাসে। ওইখানে আমি গেছিলাম, ওইখানে যে সলেমান শাহের মাজারে হচ্ছে ইয়ে হয়, মেলা হয়। তো মানে কী ভাগ্য, ওই মেলার সময়ই যায় আর কি, পড়ছিলাম। তো গত মনে হয় কালকে না পরশুদিন রাত্রে ওই যে ওইখানে ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতে ওইখানে তো রাশিয়ানরা কাজ করে, হ্যাঁ। ওখানে হচ্ছে রাশিয়ানরা কাজ করে, ওদের জন্য আলাদা একটা সিটি তৈরি করে দেওয়া হয়েছে ওইখানে, হ্যাঁ। ওখানে আলাদা একটা সিটি তৈরি করে দেওয়া আছে। আমার মনে হয় না যে ঢাকাতেও ওই টাইপের কোনো একটা সিটি ওইভাবে আছে, ঠিক আছে। মানে এমনও বিষয় যে ওইখানে এমন কিছু পাওয়া যায় যেটা ঢাকাতে পাওয়া যায় না, ঠিক আছে। ওইখানে আর কি ওই যে বিদেশি মদ টদ যা কিছু বলে আর কি, আনকমন জিনিস সব ওইখানে পাওয়া যায়, কারণ ওদের জন্য লাগবে, কারণ ওরা ওইগুলোতে অভ্যস্ত, ওদেরকে সেই ব্যবস্থাটা করে দিতে হবে। তো পুরো একটা মানে ওইটার নাম হচ্ছে গ্রিন সিটি। তো ওখানে প্রায় যাই, ভালো লাগে, হ্যাঁ। পরিবেশটা ভালো,
তো এই দিন হয়েছে কি, এই দিন ওই আমার মানে ফ্যামিলি নিয়ে গেছিলাম তো নারী বাড়ি বাসায় বেড়াতে, তো ওইখানে সবাইকে নিয়ে গেছি। ওদেরও একটা ইচ্ছা ছিল যে রাশিয়ান এরা কেমন দেখবে, ঠিক আছে। তো ওই জন্যে ওদেরকে সাথে করে ওখানে নিয়ে গেছিলাম। তো নিয়ে যায় ওই সবাই, তো মানে দেখে সব খুব খুশি, এক্সাইটেড আর কি। তো আমাকে বলতেছে যে ছবি তুলবো ওদের সাথে, ঠিক আছে। তা আমি মানে আমি চেষ্টা করতেছি। রাশিয়া সমস্যা আবার কোনটা, এত সমস্যা হইতো না, একটু স্ট্রাগল করতে হয়েছে ছবিটা তোলার জন্য। সেটা হচ্ছে রাশিয়ানরা বেশিরভাগ হচ্ছে ইংলিশে কথা বলে না, মানে ওরা ইংলিশকে প্রায়োরিটি দিতে চায় না, ওরা রাশিয়ানটাকেই বেশি ইয়ে করে। আর ওইখানে যারা দোকানদার আছে ওদের জন্য যে দোকান টোকান তৈরি হয়েছে, ওই দোকানেও সব রাশিয়ান লেখা, ঠিক আছে, উপরে রাশিয়ান লেখা, নিচে ইংলিশ লেখা। তো ওখানকার দোকানের যারা আছে ওরাও রাশিয়ান শিখে গেছে, ঠিক আছে, রাশিয়ার যেই ল্যাঙ্গুয়েজ ওইটা ওরা শিখে গেছে। তো আমি তো আর রাশিয়ার ভাষা পারি না, ঠিক আছে। তো আমি ট্রাই করতেছি কীভাবে ওদের সাথে ইয়ে করা যায়। তবে সবাই যে ইংলিশে কথা বলে না এমন না, বলে, অনেকে আছে যারা বলে। তো ওইভাবে ঘুরতে ঘুরতে কয়েকজনকে ট্রাই করলাম, মানে ওরা ইংলিশ বুঝলো না। বুঝলো না বলতে অনেকে আছে যে একটু মানে ইয়ে টাইপের, একটু ওই যে ভাব থাকে বেশি না, ডাক দিলে ভাব নিয়ে চলে যায়। তো একটা ছেলেকে আর একটা, হ্যাঁ, একটা ছেলেকে একটা মেয়েকে ডাক দিতে গেলাম। তো ওরা মানে অতটা ইন্টারেস্ট দেখানো না, ওগুলো বিজি বিজি বাই টাইপের কিছু। তো আমি বললাম থাক, আর ছবি টবি সব হয় না। আমার আবার হয় কি যে কেউ একজন যদি আমাকে একবার দুইবার ইগনোর করে, আমার ওইটা একটু ইগোতে লাগে আর কি, ঠিক আছে। তো ওই জিনিসটা আমি আর ইয়ে করি না। তুই হতে পারিস রাশিয়ান, তাই বলে কি তোর ইয়ে করবো নাকি। তো হ্যাঁ, তো তারপরে আমরা হচ্ছে ওই সবাই মিলে ইয়ে করছিলাম, ওই রাস্তা সাইডে হচ্ছে মিনি চাইনিজ ছিল, ওখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি করতেছিল আর চিকেন ফ্রাই। তো সবাই মিলে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে খাচ্ছি আর কি, খাইতে খাইতে খাওয়া শেষ। এবার ওইটা দিতে গেছি, ওই সময় দেখছি যে ওইখানে একজন ওই ইয়ে কিনতে আসছে, ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই, যেটা রাশিয়ান ছেলে, ঠিক আছে। সেই ইয়া লম্বা, আমার থেকেও সেই মানে এইভাবে দেখা যাচ্ছে আমার, হ্যাঁ। তো আমি যাই, ও দাঁড়ায় আছে, আমি টাকা দিব, জায়গা পাচ্ছি না। তো হচ্ছে এক্সকিউজ মি, তারপরে সরে গেল, ওকে সরি। যখনই সরি বললো তখনই আমি বুঝতে পারলাম এই মাল ইংলিশ জানে, ঠিক আছে। তো আমি একটু চেষ্টা করলাম যে ওর সাথে ইয়ে করা যায় কিনা, যে ওই টাকাটা দিতে যায়। আমি বললাম যে ডু ইউ নো ইংলিশ? বললো যে ইয়া আই নো। তখন আমি বললাম যে আই থট মোস্ট অফ দ্য রাশিয়ানস আর হেট ইংলিশ, দে ডোন্ট স্পিক ইন ইংলিশ। নো নো, ইয়া সাম অফ দেম আর, ও বললো যে সাম অফ দেম ডোন্ট talk in English or don't understand, but I talk in English and there have lot of people who talk in English. And that's great. তো কথা বলতে বলতে বললাম যে ওই কাহিনী বললাম ওর কাছে যে তোমাদের your people is so racist, they don't talk with me. মানে আমি ডাকলাম, কথা বলে নাই। বললো যে ইয়াস ফিউ পিপল আর, মানে কিছু মানুষ আছে যারা ওই রকম, তবে সবাই এরকম না। তো ওর সাথে আমার মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট কথা বলে আমি বুঝলাম ও একটু ফ্রেন্ডলি আছে, ঠিক আছে। তো আমি ওর মানে একটু গুণগান শুরু করে দিলাম যে ও মাই গড ইউ আর সো ফ্রেন্ডলি, হ্যাঁ তুমি আমার সাথে এত সুন্দরভাবে কথা বলতেছো, আর ওরা কথা বললো না। তো ওই সময় আমি একটা সুযোগ পাইলাম, আমি ভাবলাম যে ইফ ইউ ডোন্ট মাইন্ড, মাই ফ্যামিলি আর রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট রাশিয়ান, সো দে ওয়ান্ট টু টেক এ পিকচার উইথ ইউ, সো ইফ ইউ হ্যাভ টাইম অর ইফ ইউ ফিলিং কমফোর্টেবল, ক্যান ইউ টেক এ পিকচার উইথ দেম? ইয়া শিওর। মানে কথার ভিতরে একটা ওই এক্সপ্রেশনে একটা ইয়ে থাকে যে ও আসলেই ও ওটা অ্যাকসেপ্ট করছে না ওটাকে ইগনোর করছে। যদি বলতে যে ইয়া শিওর, তাহলে বোঝা যেত যে ইন্টারেস্টেড না, ঠিক আছে। আর বলছে যে ইয়া শিওর, মানে ও আরও খুশি হচ্ছে যে ওর সাথে ছবিটা। ওকে বললাম, তা ওকে দেন আমি পে করে নিই, তারপরে তোমাকে নিয়ে যাচ্ছি আমার ফ্যামিলির কাছে, সবাই মিলে একটা ছবি তুলব। নিয়ে বললাম যে দিস ইজ মাই ফ্যামিলি, ইউ ক্যান স্ট্যান্ড দেয়ার অ্যান্ড আই ক্যান টেক দ্য পিকচার। তো ছবি তুললো, কয়েকজন একা একাও ছবি তুললো। তারপরে হাত মিলালাম যে ব্রো ইউ জাস্ট মানে চেঞ্জ মাই
thought about Russians. I thought Russians are really racist, but you changed my mind that all Russians are not racist. Okay, তো ওইভাবে মানে বেশি সময় কথা বলার সময় পাইনি, 2-3 মিনিট কথা বলছি, বলার পরে আমি দেখলাম যে একটু ওর সাথে একটু কানেক্ট হওয়া যায় কিনা দেখি, ঠিক আছে? কানেক্ট হলে কী হবে, যখন ওর সাথে কথা বলবো তখন কিন্তু এটা ভালো। কিন্তু এখন মনে করো যে সারাদিনে যদি আমার কথা বলতে হয়, অনলাইনে হোক বা অফলাইনে, অনেক ক্লায়েন্টের সাথে কিন্তু ইংলিশে কথা বলতে হয়, ঠিক আছে? আর এই ইংলিশটা কিন্তু কথা বলতে বলতে ইমপ্রুভ হয়, এটা এমনি হবে না, কথা বলতে বলতে ইমপ্রুভ হবে, ঠিক আছে? তো আমি বললাম যে ক্যান উই কানেক্ট এনিওয়্যার ইফ ইউ আর, মানে আগে বল ইফ ইউ আর কমফোর্টেবল। তুমি যদি কমফোর্টেবল না হও তাহলে দরকার নাই, ঠিক আছে? আর এইগুলো হচ্ছে ভদ্রতা, যে আমি একজনকে চাপাই দিলাম, ভাই তুই আমার সাথে কানেক্ট হ, তোর হোয়াটসঅ্যাপ নাম্বার দে, তোর ফেসবুক নাম্বার না। ইফ ইউ আর কমফোর্টেবল ক্যান উই কানেক্ট, ওকে? তো বললো ইয়া শিওর। তারপরে হোয়াটসঅ্যাপের হচ্ছে কিউআর কোড স্ক্যান করে, মানে ওর কিউআর কোড ছিল, ওটা দিয়ে বললো যে স্ক্যান দিস। তো আমি আবার এক্সাইটমেন্টে মানে আমি ভুলে গেছি যে কিউআর কোড স্ক্যান করতে হয় কীভাবে। আমি হোয়াটসঅ্যাপে খুঁজতেছি যে কোথায় হচ্ছে কিউআর কোড স্ক্যান করার অপশন আছে, হ্যাঁ? তো ও বুঝতে পারছে যে আমি ঠিক করতে পারছি না, ঠিক আছে? বলছে ইউ ক্যান গো স্ট্রেট টু দ্য, ওদের রাশিয়ানের কিন্তু একটু অন্যরকম অ্যাকসেন্ট, হ্যাঁ অ্যাকসেন্টটা কিন্তু অন্যরকম। ইউ ক্যান গো থ্রু দ্য ক্যামেরা অ্যাপ অ্যান্ড স্ক্যান দিস, ঠিক আছে? তো ওই টাইপের আর কি। তো ক্যামেরায় গেলাম, দিয়ে স্ক্যান করলাম, ব্যাস কানেক্ট হয়ে গেল। তারপরে মানে ও কানেক্ট, মানে ওর নাম্বার তো পেয়ে গেলাম, একটা মেসেজ দিয়ে বাসায় চলে আসলাম। তারপর পরে মেসেজ দিছি, আমি ভাবলাম যে রিপ্লাই করবে কি না, তো দেখছি পরে রিপ্লাই করছে, ঠিক আছে? তো ভালো লাগলো। তারপর বললাম যে আমি প্রায় ওখানে যাই, সো নেক্সট টাইম যদি আমি কখনো যাই তাহলে অবশ্যই আমি, তোমার যদি সময় থাকে, ইফ ইউ হ্যাভ টাইম উই ক্যান হ্যাভ কফি, মানে বললাম যে নেক্সট টাইম আমরা দেখা করবো। বলো ইয়া শিওর, অবশ্যই আমরা দেখা করতে পারি। তারপরে লাস্টে আসার সময় আমি একটা কথা বললাম, ডু ইউ রিয়েলি ফিল আই ক্যান বি এ ফ্রেন্ড অফ ইয়োর্স? খুব ইমোশন নিয়ে, ইয়া অফকোর্স ইউ আর গুড ম্যান, ঠিক আছে? মানে মূলত শুধু ভাষাটা ইম্পর্টেন্ট না, ভাষার সাথে ইমোশনটা কিন্তু ইম্পর্টেন্ট। ভাষার সাথে ইমোশন না হইলে কিন্তু কানেক্ট করা যাবে না, ঠিক আছে? আর আমিও যখন বলছি যে, মানে যখন ওই যে বলছি ক্যান আই বি এ গুড ফ্রেন্ড, মানে এটা নর্মালি না, হাতে হাত দিয়ে বলছি, মানে আমার চোখে মুখের এক্সপ্রেশন, ডু ইউ রিয়েলি থিঙ্ক ক্যান আই বি ইয়োর গুড ফ্রেন্ড অর ডু ইউ ট্রাস্ট মি? মানে এই যে মানে কথার ভিতরে কিন্তু একটা টোন একটু অন্যরকম করতে হয়, তখন ওইটার ফিল আর পাওয়া যায়। ওই যে পিকে মুভির ভিতর বলে না যে একই কথার এক্সপ্রেশন কতগুলো করা যায়, আর এক্সপ্রেশন চেঞ্জ হলে অর্থও চেঞ্জ হয়ে যায়। পিকে মুভি দেখছেন? ওই যে ভিতর থেকে, জেলের ভিতরে ঢুকে নায়িকাকে বলে যে একই ওয়ার্ড কিন্তু অনেকভাবে বলা যায়, যে কি জানো, আচ্ছা আচ্ছা এটা দেখছেন না, যে আচ্ছা মানে ওকে, আচ্ছা মানে খুব টেনশনই হচ্ছে, এই হয়েছে, ওই এক্সপ্রেশন চেঞ্জ হলে যা হয়। তো মোটামুটি এসে কথাবার্তা বললাম, আমি একটু দেখাই আপনাদের। কোনটা? ওকে নেই, হ্যাঁ মুভি হয়ে যাবেন তো। না আমার একটা চিন্তা ভাবনা, সিকুয়াল কিভাবে রাশিয়ানের সাথে ফ্রেন্ড হইলাম, মানে পরে কি হইলো, মানে এইভাবে কিন্তু করা যায়। যদি আরেকদিন দেখা করেন ভাই তাহলে ভিডিও করবো। আচ্ছা এই যে এখন যে আপনাদেরকে আমি এক্সপ্লেন করলাম, এই পার্টটুকু কেটে দিলেই তো হয়ে গেল। এক্সাইটেড, জি ভাই, মানে আমরা এক্সাইটেড যে পরবর্তী মিটিং এ কি হইতে পারে। আচ্ছা আমরা ইভেন্ট অপেক্ষা করতেছি। আচ্ছা না আমি মূলত এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে কোনো কিছুতে, যেমন ও কিন্তু এই দেশের না, তো আমি যদি অনেক বেশি ইন্টারেস্ট ওকে দেখাই, ও কিন্তু একটু ভয়ও পেয়ে যেতে পারে, ঠিক আছে? মানে এত ওভার, হ্যাঁ এত ওভারওয়েলমিংও হওয়া যাবে না যে যাতে ও মনে করে
যে না এ মনে হয় আমার ক্ষতি টতি করবে বা ইয়ে করবে। মানে বিষয়টা এমন ফ্রেন্ডলি রাখতে হবে যে ওকে আগে ওর কাছে আমার ট্রাস্ট বিল্ড করতে হবে। যখনই ও আমাকে ট্রাস্ট করতে শুরু করবে তখনই কিন্তু আমি তো আর ওর ক্ষতি করবো না, তাই না? আমি তো জাস্ট একটা ফ্রেন্ডলি সম্পর্ক চাচ্ছি। তো ওই যে ট্রাস্টটা ওর ভিতরে ওই লেভেলে গেইন করতে হবে। আমি যদি বলি যে হ্যাঁ ভাই আমি কালকেই আসছি তোমার সাথে দেখা করবো, এটা একটু ওভার ইয়ে হয়ে যায়। দেখা যাচ্ছে 1 সপ্তাহ গেল বা 2 সপ্তাহ গেল, হঠাৎ করে আমি ঘুরতে গেলাম যে আমি আই জাস্ট কেম টু ইয়োর হোম, মানে ওদের হোমই বলা চলে। সো ইফ ইউ হ্যাভ টাইম ইউ ক্যান মিট। যদি বলে যে না ওকে ফাইন, জোর করা যাবে না কোনো কিছুতে। যখনই জোর করা হবে বা অনেক বেশি তেলানো হবে এই জিনিসটা ওদের কাছে রং লাগবে, আর ওরা কিন্তু খুব ধরে এই জিনিসগুলো, খুব ধরে। তো দেখা যাক আগে ফ্রেন্ডলি ইয়েটা তৈরি করতে পারি কি না। যদি তৈরি করতে পারি তখন তো দেখা সাক্ষাৎ হবে, ঠিক আছে? না, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। উনি মূলত ওখানে কি করেন? উনি ওখানকার ইঞ্জিনিয়ার। ও আচ্ছা আচ্ছা। কোথায় কোথায়? আমার এক মামা ওই জায়গায় কাজ করে, ও আচ্ছা আচ্ছা, ডিজাইন করে। এই যে আমি আবার ওর নাম লিখতে গিয়ে নাম ভুল করে ফেলছিলাম। মানে ও বলছিল হচ্ছে কি ইউগ ইউগনি নাকি ইউ গো নো রাশিয়ান ফ্রেন্ড। হ্যাঁ, এই যে ইয়োগ না, এটা আমি প্রথমে ইউ দিয়ে দিতে গেছিলাম, তো বলছে ইউ না এটা ই হবে, ঠিক আছে? তারপরে নামটা আচ্ছা। চেঞ্জ করে ইয়ে করেছিলাম। তো আমি ওর নাম আমি ইয়ে করতে পারছি না। তো এই যে এটা আমি ওকে মেসেজ টেসেজ দিয়েছিলাম, বলছে হ্যালো মাই ফ্রেন্ড অফকোর্স আই রিমেম্বার ইউ, উই মেট লাইক হাফ অ্যান আওয়ার অ্যাগো। মানে আমি ওখান থেকে আসেই মানে 1.5 ঘন্টা পরেই মেসেজ দিয়েছিলাম, তো বলছে ইয়া আমি ইয়ে করছি। তো আমি ওকে মানে প্রশংসায় ভুলে মানে একদম ইয়ে করে ফেলছি যে yeah, I just got home now and my family really like you. They told me you are really good man and they are happy about you because you take picture with them. কি বলবো, দ্যাটস গ্রেট। ও বলছে দ্যাটস গ্রেট, দে সিমস লাইক ভেরি গ্রেট পিপল। ওকে, দেন ওরা প্রশংসা করলো। হ্যাঁ, দেন থ্যাঙ্কস ম্যান। তারপরে বাই দ্য ওয়ে ইজ দেয়ার হ্যাভ এনি অফ ডে, মানে এটা পরে আমি ইয়ে করছিলাম যে ট্রাই করতেছি কবে ওর সাথে পরে দেখা করতে করা যায় কিনা, যে বাই দ্য ওয়ে ইজ দেয়ার হ্যাভ এনি অফ ডে অফ ইয়োর ওয়ার্ক ইন উইক অ্যাট দ্য পাওয়ার প্লান্ট। বলে টুডে ইজ মাই অফ ডে, মানে আজকে সানডে, আজকেই কথা বলছি ওটা ওর সাথে, ঠিক আছে? সানডে, টুডে ইজ মাই অফ ডে, বাট আজকে কি সানডে? জি ভাইয়া। হ্যাঁ সানডে। টুডে ইজ মাই অফ ডে বাট আই এম অ্যাট ওয়ার্ক কজ আই এম ফিলিং দ্য ডকুমেন্টস, মানে কোনো একটা ওই যে ওভার টাইম হয়তো। তারপরে সো সানডে ইজ ইউর উইকডে ইন বাংলাদেশ, আওয়ার উইকেন্ড ইজ ফ্রাইডে। হোপ উইল মিট ইউ সুন ফর এ কফি হোয়েন আই ভিজিট এগেইন টু দ্য গ্রিন সিটি, অফকোর্স ইফ ইউ আর ইন্টারেস্টেড টু মিট মি অ্যান্ড গ্রিট। মানে হ্যাঁ, আমি কিন্তু ওকে মানে বারবার এটা ইয়ে করে দিয়েছি, তুমি যদি কমফোর্টেবল হও বা ইন্টারেস্টেড হও, তুমি কমফোর্টেবল বা ইন্টারেস্টেড না হলে কিন্তু আমি করবো না, মানে আমি করে এইটা বোঝানোর চেষ্টা করতেছি। কত জায়গায় ইফ তৈরি হইতেছে, মানে এটা লেট হ্যাঁ বলা হ্যাঁ, যাবে না। তো এই If- if- জোর করে তো বলা যাবে না। তার কি হচ্ছে, নো উই আর হ্যাভিং দ্য শিফট সিস্টেম, সো দ্য ডে অফস আর কনস্ট্যান্টলি শিফটিং, মাই নেক্সট ডে অফ উইল বি অন ওয়েডনেসডে। মানে ওর ওই অফ ডে শিফট হয়, রবিবারেই অফ ডে থাকে এরকম না, ঠিক আছে? তো চেঞ্জ হয়, ওই পর্যন্ত আর কি হয়েছে। তারপর বলছে আই উইল রাইট ইউ সুন হোয়েন আই এম অ্যাভেলেবল, যে আমি পরে তোমাকে লিখতেছি, মানে পরে তোমাকে জবাব দিচ্ছি যখন আমি অ্যাভেলেবল। হ্যাঁ শিওর, তারপরে কোনো কথাবার্তা হয়নি, ঠিক আছে? তো এই যে এইগুলো কিন্তু একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আবার ওখানে হয়েছিল কি যে মানে আমার ওখানে আবার মামাতো ভাইরাও আছে, তো ওরা আর অত পড়াশোনা জানে না, তো ছোট, আমার অনেক ছোট, মনে হয় 7-8-এ পড়ে, মানে হয় না যে একটু বাদরামি করে অনেকে আছে। তো ওখানে যায় আমি কারোর সাথে কিছু করতেছি না, ওরা যায় ওই কয়েকজন দাঁড়ায় আছে, ওদের কাছে যায় হচ্ছে সালাম দিছে, সালাম দিয়ে হ্যান্ডশেক করতে যাচ্ছে। এইবার ওরা হচ্ছে নো 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 গো গো গো, তাই দিয়েছে ওদের, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, কিছু মনে না করলে দেখা যাবে কি কোনটা ছবিটা? দে আর লুক লাইক। জি। ও আচ্ছা, 1 মিনিট দাঁড়া, ছবিটা এইখানে নাই, আমার ফোনে আছে। ফোনটা কোথায়? ও ফোন তো চার্জে আছে, ওয়েট। আচ্ছা সমস্যা নেই, পরে দিন না হয়। আচ্ছা আমি গ্রুপে দিয়ে দিব রে, ঠিক আছে ঠিক আছে। গ্রুপে দিয়ে দিব রে। ও মাই গড,
এই ভাইয়ের লুকটা তো হেভি লাগছে, কালার গ্রেডিংটা তো সেই লাগছে। হ্যাকার ভাই, হ্যাকার। না সেই লাগছে না? হ্যাঁ, শুধু ফেসের ওইখানে মনে হচ্ছে যে একটু সামনে আসলে মানে ওই সেটা স্ক্রিনে লাইট মাস্ক। শুধু। আর একটু সামনে আগে আসেন। হ্যাঁ, এইটা বেস্ট লাগছে। এইটা শুধু ফেসের উপরে ইয়ে পড়ছে, ফেসের উপরে আলোটা পড়ছে, মনে হচ্ছে যে কোনো একটা কিছু ইম্পর্টেন্ট কিছু একটা করতেছে। হ্যাঁ, খুব সিরিয়াস একটা ইয়ে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো মোটামুটি নেক্সট দিন থেকে আমরা ওই প্রিমিয়ার প্রো ক্লাস শুরু করব, ঠিক আছে? আর সাব্বির আর মাহিন, তোমাদের দুজনকে যেটা বললাম যে ওইটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তারপরে দেখতে থাকো, নিজেরাই বুঝবা যে কী উপকার হচ্ছে, বুঝছো ব্যাপারটা? আর কোনো সমস্যা হলে হ্যাঁ। অবশ্যই ওই গ্রুপে জানাতে হবে। হ্যাঁ, এই মাইক্রোসফট টিম আর হোয়াটসঅ্যাপ দুইটাতেই অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে ওই মাইক্রোসফট টিমে জানাতে হবে, টিমে যে এটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে? আর যে কোনো জায়গায় জানাতে হবে, তো মাইক্রোসফট টিমটা আমরা আস্তে আস্তে চেষ্টা করবো মাইক্রোসফট টিমে শিফট করার, ঠিক আছে? হোয়াটসঅ্যাপটা রাখছি কী জন্যে, যাতে অনেক সময় মাইক্রোসফট টিম কারোর ইনস্টল থাকে না বা নোটিফিকেশন যায় না, এই জন্যে হোয়াটসঅ্যাপটা রাখছি যাতে ওইখানে নোটিফিকেশন গেলে ওইটা তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে আর খুব বেশি বাড়াবো না। আচ্ছা, ও মা, কোথায় এলাম? কে সামনুন করলে নাকি? জি, তোমারই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মোবাইলে চার্জ শেষ। না, এটাই তো এটা তো ভালোই লাগতেছে। তো একটা জঙ্গলে যেহেতু আসলাম, জঙ্গলের একটা বাঘটাক কই, বাঘটাক একটু থাকবে। পার্কটা পিছনের দিকে আছে, দেখা যাচ্ছে না। আচ্ছা, এই নাইম ভাইয়ের ফেস মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। আর এই যে এখানে তুমি হ্যাঁ, তুমি কথা বলছো, তুমি তোমার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু তোমার ছায়া লাফাচ্ছে, তোমার আত্মা। হ্যাঁ, ওটাই আমি। হুম হুম হুম, মানে আত্মারে পাঠায়, অদৃশ্য অদৃশ্য। আত্মা। দেখা যাচ্ছে না ওটা? জি ভাই। বাহ, ভালোই লাগছে। এখন সরাই দিয়ে আমার নিয়ে আসছে। আপনাকে তো হেলান দেওয়ার জায়গা দিছে, কত সুন্দর হেলান দেওয়ার জায়গা, পাথর। হ্যাঁ। বাহ, সুন্দর। এটা কি কি থেকে করলে? আর অন্য কোনো সিন আছে? হ্যাঁ, সিন আছে, আমি করতে পারতেছি না। ওই যে নিচে দেখেন চেঞ্জ সিন লেখা আছে নিচের দিকে বাম পাশে। আহ, আচ্ছা, তাই তো। কুড নট অ্যাপ্লাই দিস সিন, ট্রাই অ্যাগেন। শুধু তুমি না, মনে হয় কেউই করতে পারছি না। আমিও পারিনি, 2-3টা করতে পারছি, Coin তারপরে আর system হয় না। আছে। এই যে 50 এটা কি আবার প্রিমিয়াম আচ্ছা, নাকি? ক্রেডিট থাকে, ক্রেডিট থাকে। এবার হয়েছে। কে করলো এটা? কে করলো? করছে এটা। কে করলো? আমি করছি। হ্যাঁ আমি করছি ভাইয়া। সাব্বির ভাই। বাহ। এই, কি অবস্থা সবার? গুড। তুমি তুমি কোথা থেকে, কবর থেকে উঠে এসে কথা বলতেছো? হাত উঁচু করেন, 2 হাত উঁচু করেন, 2 হাত উঁচু করেন। আমরা খেলা দেখতেছি। হুম। আচ্ছা, এই কার্টুনের এটা হবে না, আন্ডার ওয়াটার এটা হবে। এই দেখি সাবমিট তাহলে করো তো, আরেকটা করো, ট্রাই করে দেখো তো ওই যে ইয়েরটা। চেষ্টা করছি ভাই। সাব্বির ভাই যেটা সিলেক্ট করেছে আমিও ওইটা সিলেক্ট করছিলাম, পরে অ্যাপ্লাই দিলাম। কার্ডটা হয়েছে তাহলে আপনারটা না আমারটা। যা হয় হোক, সাব্বির ভাইটি সম্ভবত হচ্ছে। যা হয় হোক, হয়েছে। আমারটা হইতেছে না তো, এই যে বলতেছে কুড নট অ্যাপ্লাই দা সিন। সাব্বির ভাইটি হইছে, কিন্তু আর কি চয়েসটা মানে মিলে গেছে, মানে এটা বলতেছি। ও, এই যে একই মিলছে। হ্যাঁ। চেঞ্জ হয় না। গোল টেবিল বৈঠকটা লাগবে। আমরা সামনে বসে আছি। তুমি তো সামনেই থাকবা, ভূত। আচ্ছা আচ্ছা। অ্যাপ্লাই টুগেদার মোড।
তো কই কোনটা অ্যাপ্লাই করলে? হয় না তো? এই দুইটাই এটা শুধু আবার কি হচ্ছে করলেন? ভাই, ও না, এই জঙ্গলের মধ্যে চলে আসছে আবার। এই দুইটাই তো ফ্রি আছে। মনে হয় হতে পারে, হয়তো বাকিগুলো প্রিমিয়ামের জন্য দেওয়া। হ্যাঁ চেঞ্জ করা যায় দুইটাই, আমিও করলাম এমতো। আচ্ছা যাই হোক, আমরা অনেক ঘোরাফেরা করলাম, রুম থেকে সিনেমা হল থেকে জঙ্গলে, জঙ্গল থেকে সিনেমা হল, তো অনেক রাত হয়ে গেছে, আমরা এখন বিদায় নিতে পারি। নেক্সট ক্লাস থেকে আমরা অবশ্যই প্রিমিয়ার প্রো শুরু করব। যাদের মনে হয় যে মানে এটা প্রয়োজন, অবশ্যই মানে এই শেখার বিষয় তো, এটা টাইমলি জয়েন করলে ভালো হয়। ঠিক আছে, সবাই টাইমলি জয়েন করার চেষ্টা করব, কারণ ওই অর্ধেকে এসে অনেক কিছু বোঝা যায় না। হ্যাঁ, ওকে, সো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আর এই তো, ভালো থাকবেন আজকে সবাই। দেখি ভালোই লাগতেছে, কেউ হুম। হ্যাঁ, একটা লিভ প্রশ্ন নিচ্ছে না। ছিল হ্যাঁ হ্যাঁ, আজকে দেখি আপনার সবাই হচ্ছে, কেউই লিভ নিচ্ছে না, সবাই দেখি অপেক্ষা করতেছে, মনোযোগ দিয়ে আগ্রহের সাথে শুনতেছে। এক্স্যাক্টলি এই স্পিরিটটাই তো দরকার। ঠিক আছে, আর আরেকটা বিষয় আমি একটু বলতে চাই যে আপনারা যেই কাজই করেন, হ্যাঁ, আপনারা যদি চান ওই ইয়েতে শেয়ার করতে পারেন, তাহলে আমরা একে অন্যের কাজগুলো দেখলাম, বা যেহেতু এটা পাবলিক গ্রুপ, ওই যে ফেসবুকের যে গ্রুপটা আছে ওখানে যদি শেয়ার করতে চান, তাহলে কী হবে দেখা যাচ্ছে আমাদের গ্রুপ মেম্বারও আমরা বাড়াইতে পারবো, প্লাস হচ্ছে একজন আরেকজনের কাজও দেখতে পারবো। ঠিক আছে, তো মানে এভাবে মানে এনগেজ করলে ওই ইয়ে হবে, মানে রিচও বাড়বে, প্লাস হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় এমনও হতে পারে যে ক্লায়েন্টের কাছেও যদি গ্রুপটা পৌঁছায়, ক্লায়েন্ট যে শুধু ইন্টারন্যাশনাল হবে এমনও না। দেখা যাচ্ছে যে বাংলাদেশের কোনো ক্লায়েন্ট আমাদের সবার কোনো একটা কাজ দেখলো ওই গ্রুপ থেকে, দেখে বললো যে আমার এই কাজটা লাগবে, তোমরা করে দাও। ঠিক আছে, ক্লায়েন্ট এখন চারিদিকে, আমরা বাংলাদেশের ক্লায়েন্টের কাজও করব, বিদেশের ক্লায়েন্টের কাজও করব। ঠিক আছে, তো টার্গেট আমাদের এটাই রাখতে হবে। আপনারা যেটা করেন, গ্রাফিক ডিজাইন করেন বা যেটাই করেন, ঠিক আছে, আপনাদের যেটা মনে হয় শেয়ার করার মতো প্রফেশনাল লাইফের যেগুলো আছে এগুলো আপনারা গ্রুপে শেয়ার করতে পারেন। ঠিক আছে, ওগুলো শেয়ার করবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আচ্ছা, হ্যাঁ, মাইন্ড ভাইজান কি বলতে চাইছিল? হ্যাঁ কি? ওই যে আপনার টিকটক অ্যাকাউন্টে কিছু ভিডিও দেখি যেগুলো প্রচুর ভাইরাল হয়েছিল আর কি। জি ভাইয়া, বুঝছেন? হ্যাঁ, ওই যে ওইগুলাকে আপনি হ্যাঁ, কি ওইগুলো ইয়ে করেছিলেন, কি? ভোট টাইপের কিছু করছিলেন? না না না, ওগুলো কিচ্ছু করে না ওইগুলা। অটোমেটিক? আমি বলি, ওইখান থেকে আমার একটা মানে পুরো ভিউ, সোশ্যাল মিডিয়ার প্রতি একটা ভিউ চেঞ্জ হয়ে গেছে পুরো। সেটা হচ্ছে যে ইফ দ্য কন্টেন্ট ইজ গুড, সেটা কেউ ঠেকাতে পারবে না। কন্টেন্ট ভালো হলে ওইটা ভাইরাল হওয়ার জন্য বা ওইটা মানুষের কাছে পৌঁছানোর জন্য কেউ ঠেকাতে পারবে না। আমি নিজে অবাক হয়েছি যে ওই ভিডিওগুলো এত ইয়ে হইলো কেন। ওই যে বললাম না, আমি আমার ওই ভুলের জন্য আমি এখন পস্তাই। ওই যেই ভিডিওটা ওই যে ইউটিউবে 100K হয়েছে না, ঠিক ওই সময় এই ভিডিওগুলো আমরা আপলোড দেয়, ওই সময় এই জিনিসগুলো এইভাবে মানে গেইন করছে, একটা ভালো পর্যায়ে গেছে, এত ভিউ হয়েছে। একটা তো আছে মনে হয় প্রাইম টাইম যাইতেছিল। হ্যাঁ, মানে 2 মিলিয়ন ভিউ আছে, কিন্তু মানে এখন আমার মাথা থাবড়াতে মন চাই। ওই সময় যদি আমি ওটা কন্টিনিউ করতাম, মানে ওইগুলা করার পরেই যখন ওইগুলো ইয়ে হইলো, কি বলে, মানে ওই পিক পয়েন্টে চলে গেল, তারপর থেকে আমি ওই কন্টেন্ট বানানো বাদ দিয়ে দিছি। 1.5 বছর গ্যাপ, আর 1.5 বছর পর 1.5 বছর যদি ইনঅ্যাক্টিভ থাকে ওই প্ল্যাটফর্মে, এমনি মনে করবে এ হারাই গেছে না মারা গেছে। ঠিক আছে, এখন ওকে আবার জাগ্রত করতে হলে আমার ওই রকম আরও 6 মাস একটানা কন্টেন্ট দিতে হবে, তারপরেও বুঝবে যে না এই মনে হয় আবার অ্যাক্টিভ হয়েছে, তখনই এই কন্টেন্ট আবার ভাইরালে যেতে পারে। ঠিক আছে, মূলত মেন বিষয় হচ্ছে কন্টেন্ট যদি ভালো হয়, ঠিক আছে, কন্টেন্ট যদি পারফেক্ট হয়, ভালো হয়, মানুষ যদি পছন্দ করে, ওটা অটোমেটিক ভাইরাল হবে, শেয়ারও করা লাগবে না। এই জিনিসগুলো আমি একটাও শেয়ার করিনি। ইউটিউবে যেটা 100K হয়েছে সেটাও কোনো দিন শেয়ার করি নাই, টিকটকে যেটা 2 মিলিয়ন হয়েছে সেটাও কোনো দিন শেয়ার করি নাই, ওইভাবেই হয়েছে। ঠিক আছে, আর যখন এই কন্টেন্টের বিষয়টা কেমন, যখন মনে করেন যে 10,000 লোক একটা ভিডিওকে পছন্দ করছে, তখন অটোমেটিক বাকি লোকও এগুলোকে পছন্দ করতে থাকে। ঠিক আছে, মানুষের ভিতর দেখবেন একটা ইয়ে কাজ করে যে মেজরিটি যেদিকে থাকে মানুষ সেই দিকে ইয়ে করার চেষ্টা করে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো কন্টেন্ট হচ্ছে মেন, কন্টেন্ট সুন্দর হলে ওটা চলবে। আচ্ছা, তুমি লিঙ্ক চাইলে কিসের লিঙ্ক? যেটা ভাইরাল হয়েছে।
ও আচ্ছা 1 মিনিট তো টিকটকে মানে 1 মিলিয়ন গেছে না ভাইয়া? এটা 2.7 মিলিয়ন। আমি ভাবছি এবার বুস্ট টুস্ট করছেন না। না না বুস্ট করি নাই, আমি কোনোদিন বুস্ট করি নাই। বুস্ট জিনিসটা আমার কাছে পছন্দ না, ঠিক আছে? যদি কন্টেন্ট ঠিক হয় তো বুস্ট বাদেও হয়। বুস্ট শুধুমাত্র বিজনেসের জন্য।